লজ্জা করে না তোর সেজে গুজে অন্য ছেলেদের শরীর দেখাতে? ভাইয়া আমি আসলে আর কিছু বলতে না দিয়েই ভরা মাঠের মাঝে ভাইয়া আমার ঠোঁট দুটো দখল করে নিল। হাজার চেষ্টা করেও ওকে নিজের কাছ থেকে সরাতে পারছিলাম না। একটু পরেও ও নিজে থেকে আমাকে ছেড়ে দিয়ে আমার হাত ধরে টেনে হলরুমে নিয়ে গেল। হলরুম থেকে সকলকে বের করে দিয়ে আমার চোখের কাজল মুছে দিল, ঠোঁটের লিপস্টিক মুছে দিল, খোলা চুলগুলো কাটা দিয়ে বেঁধে দিয়ে ওড়না মাথায় দিয়ে দিল। আমি চুপচাপ ওর কাণ্ড দেখছিলাম আর চোখের জল ফেলছিলাম। এতগুলো মানুষের সামনে, স্যারদের সামনেও আমার সাথে এমন ব্যবহার করবে আমি কখনো ভাবিনি। হঠাৎ দেখলাম ও আমার চোখের পানি মুছে দিচ্ছে। নিজের গায়ের সবটুকু শক্তি দিয়ে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। সরি, নিজেকে কি ভাবিস কি তুই? হ্যাঁ, যখন যা ইচ্ছা করবি তাই করবি? তোর সব কথা শুনতে হবে আমাকে? যখন ইচ্ছা সকলের সামনে অপমান করবি, যখন ইচ্ছা তোর খারাপ খারাপ কথা শোনাবি? আমাকে কি তোর মানুষ বলে মনে হয় না? কেন তোকে মানুষ মনে হবে না? তুই তো একটা মানুষ। আর হ্যাঁ, শুধু মানুষ না, একটা হট সুন্দর সুইটেবল মেয়ে মানুষ। বাড়িতে বারবার বলেছিলাম বোরখা পরে ভার্সিটিতে আসতে। না, আমার কথা তো তোর পছন্দ হয় না, তাই সকলকে শরীর দেখানোর জন্য টাইট ফিটিং জামা পরে এসছিস, সাথে এত সাজগোজ। মানে হলো তুই আজ ছেলেদের চায়ের সাথে বিড়ি ফ্রি দিচ্ছিস। তাই টেস্ট করলাম খেতে কেমন। ফার্দার আমার কথার বাইরে কাজ করলে এর থেকেও খারাপ কিছু হবে, যেটা তুই ভাবতেও পারবি না। ছি ভাইয়া, তো লজ্জা করে না আমাকে এইসব কথা বলতে? ছি। কান্না করতে করতে হলরুম থেকে চলে আসলাম। বাইরে আসতেই সকলে আমার দিকে তাকিয়ে আছে। আমি আর 1 মিনিটও না দাঁড়িয়ে দৌড়ে সেখান থেকে চলে আসলাম। উদ্দেশ্য বাড়ি যাব। চলেন আপনাদের পরিচয়টা দিয়ে দিই। আমি নেহা, অনার্স 2য় বর্ষের ছাত্রী। আর আজ আমাদের কলেজে নবীনবরণের অনুষ্ঠান ছিল। আর যে আমার সাথে এত বাজে বিহেভ করলো সে হলো আমার চাচাতো ভাই। ওর নাম নেহাল। ও অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র, খুব ভালো ছাত্র। স্যারেরা সকলেই ওকে খুব ভালোবাসে, বিশ্বাস প্লাস ভরসা করে। পুরো কলেজে ক্রাশ ও, কারণ দেখতে অনেক হ্যান্ডসাম, উঁচু ফর্সা, বডি ফিটনেস কোনো দিক থেকেই কম না। আমরা একই বাড়িতে থাকি, আমাদের পরিবার আর ওদের পরিবার। নেহাল ভাইয়া সকলের সাথে খুব ভালো ব্যবহার করে, শুধুমাত্র আমার সাথেই এমন রুডলি ব্যবহার করে। কিরে, এই তো গেলি, এখনই চলে আসলি কেন? কিছু খাবি? আচ্ছা তাহলে যা, ফ্রেশ হয়ে আয়। এমনি ভালো লাগছে না বলে চলে আসতেই কাকিমা আমার হাত ধরে বলল, আমার মেয়েটার কি হয়েছে? আমার মেয়েটা কি আমাকেও বলবে না? মানে নেহালের মা। কাকিমা আমার বন্ধুর মতো, সব কিছু আমি তার সাথে শেয়ার করি। তাই কাকিমাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। ঘরে এসে কাকিমাকে সবটা খুলে বললাম। কাকিমা একটু চুপ থেকে আমার কপালে একটা চুমু দিয়ে বলল, আচ্ছা, আমি নিয়ালের সাথে কথা বলবো, ও আর তোর সাথে এমন করবে না। তবে হ্যাঁ, ও যখন মানা করছে তুই এইগুলো না পরেই যেতি। জানিস তো ও ছোটবেলা থেকে এমন, তোকে কোনো ছেলের সাথে মিশতে দেয় না, আর না বাজে কোনো পোশাক পরতে দেয়। আচ্ছা, আর মন খারাপ করে থাকতে হবে না, চল লুডো খেলি। আমি একটা হাসি দিয়ে বললাম, চলো খেলি। আমি আর কাকিমা বাইরে বসে লুডো খেলছিলাম, আর মা রান্না করছিল। তখনই নেহাল ভাইয়া খুব রাগ নিয়ে বাড়ির ভেতরে এসে সোজা আমার রুমে গিয়ে আমার সব জামাগুলো বাইরে নিয়ে এসে রান্নাঘর থেকে দেশলাই কাঠি নিয়ে এসে আমার জামাগুলো পুড়িয়ে দিল। আমি অবাকের চরম সীমায় পৌঁছে গিয়েছি। নেহাল ভাইয়ার দিকে তাকিয়ে আছি, ওকে দেখে বোঝাই যাচ্ছে খুব রেগে আছে। কাকিমা কিছু বলতে যাবে তার আগেই নেহাল ভাইয়া বলল, আম্মু আর ছোটো মা, তোমাদের বলছি, আজকের পর থেকে নেহার সকল জামা কাপড় আমি কিনে দেব। আমার কেনা জামা ব্যতীত অন্য কোনো জামা যদি ও পরে, তাহলে আমাকে আর কেউ তোমরা খুঁজে পাবে না। বলেই বাড়ি থেকে বেরিয়ে গেল। আর আমি আমার জামাগুলোর দিকে তাকিয়ে কান্না করতেছি। আমার এত সুন্দর সুন্দর জামাগুলো সাইকোটা পুড়িয়ে ফেললো। খুব খারাপ লাগতেছে, আমার সুন্দর সুন্দর জামাগুলো পুড়িয়ে ফেললো। কান্না করতে করতে রুমে চলে আসলাম। কান্না করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি বলতে পারি না। ঘুম ভাঙলো নেহাল ভাইয়া ডাকে। উঠে দেখি 4টা বাজে, তার মানে দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেছে।
বিছানায় থেকে উঠে ওকে না দেখার ভান করেই ওয়াশরুমে চলে এলাম শাওয়ার নেব বলে। কিন্তু বিপত্তি ঘটলো তখন, যখন মনে হলো জামা কাপড় তো নাই, সব ভুলে গিয়ে সাইকো ভিলেনটা পুড়িয়ে ফেলেছে। তাই বাধ্য হয়ে আবার বের হলাম। বের হয়ে দেখি আমার খাটে লম্বা হয়ে শুয়ে আমাকে দেখে একটা শপিং ব্যাগ ছুঁড়ে দিয়ে বলল, শাওয়ার নিয়ে এটা পরে আয়, আর বাকি জামাগুলো আলমারিতে রাখা আছে। এই এই তুই নিজেকে কি ভাবিস বলতো ভাইয়া? তুই যখন যেটা বলবি তখন আমাকে সেটাই করতে হবে, তাই না? যত সব, আমি পরবো না তোর দেওয়া জামা, পরবো না, বুঝতে পেরেছিস? তুই পরবো না, এবার আমার ঘর থেকে বেরিয়ে যা। খাট থেকে নেমে শার্টের হাতা ভাঁজ করতে করতে বলল, ও আগে বলবি তো যে আমার হাতে তোর জামা পরতে ইচ্ছা করছে। ওকে চল, আমার কোনো প্রবলেম নেই। শেষবারের মতো বলছি, 10 মিনিট সময় দিলাম, শাওয়ার নিয়ে তাড়াতাড়ি বাইরে আয়। বলে আমার কাছে আসতেছে দেখে দিলাম এক দৌড়। শালা হারামি, দেখিস তোর বউ কোনোদিন ভালো হবে না। তোর বউ হবে একটা পেতনি, তোর 24টা নাইজেরিয়াদের মতো বাচ্চা হবে। আমাকে বলে 10 মিনিটের মধ্যে শাওয়ার নিয়ে বের হতে, সাহস কত! বের হব না আমি, দেখি তুই কি করিস। কিরে, তোর শাওয়ার নেওয়া এখনো শেষ হয়নি? দানান্দা মানে ভাই। তাই নাকি? এখনো হয়নি? জানিস নেহা, আমারও না তোর সাথে শাওয়ার নিতে ইচ্ছা করছে। শুধু শাওয়ার না, আরও অনেক কিছু করতে ইচ্ছা করছে। তুই থাক, আমিও আসছি। না না মানে আসলে ভাইয়া হয়নি, মিথ্যা বললাম। ওর বলতে যেটুকু দেরি হয়েছে আমি তার আগেই বের হয়েছি। কিরে, তুই না বললি তোর গোসল শেষ হয়নি? না মানে আসলে ভাইয়া। হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। টেবিলে দেখ খাবার আছে, খাবারটা আমাকে খাইয়ে দে। হ্যাঁ বললেই হলো? তুই কে রে যে তোকে আমি খাইয়ে দেবো? যা যা তো এখান থেকে, অনেকক্ষণ হলো আমায় জ্বালাতন করছিস, বিরক্ত লাগছে আমার। বলেই ওর দিকে তাকাতেই দেখলাম দুটো লাল রক্তিম বর্ণের চোখ আমার দিকে তাকিয়ে আছে। কি বললি তুই? আবার বল দেখি। না কিছু বলিনি তো, আমি কিচ্ছু বলিনি, কিছু বলতেই পারি না। আমি কি কিছু বলতে পারি বল? চল খাবি না, আয়। বলেই খাবারের প্লেট হাতে নিয়ে ওর মুখের দিকে এক লোকমা ভাত দিলাম। ও খেয়ে আমাকে বলল, দুজনে চুপচাপ খেয়ে নিলাম। খাওয়া শেষে বিছানায় টান হয়ে শুয়ে আমাকে টেনে ওর মাথার কাছে বসিয়ে দিয়ে বলল, আমার হাতটা ওর মাথায় দিয়ে বলল, খুব মাথা ব্যথা করছে, একটু টিপে দে না। আমি মাথা টিপে দিচ্ছি আর বলছি, আচ্ছা ভাইয়া তুই সবসময় আমার সাথে এমন করিস কেন? আমি কি করেছি বল? তুই যে আজ আমায় কলেজে অপমান করলি, সকলের সামনে আমাকে অপমান করলি, জানিস আমার কতটা খারাপ লাগছিল? হঠাৎ ও বালিশ থেকে মাথা সরিয়ে আমার কোলে মাথা রাখলো, এতে যেন আমি বরফ হয়ে গেলাম। কি করছো? আমার ভাবনার মাঝে ও আমার কোমরটা জড়িয়ে ধরে বলল, সরি, আমি এমনটা করতে চাইনি, রাগের মাথায় এমন করেছি। আসলে তোর ওড়নাটা ঠিক ছিল না, সেটা নিয়ে কিছু ছেলেরা বাজে বাজে কথা বলছিল, তাই নিজেকে ঠিক রাখতে পারিনি রে। তোর সাথে রুড বিহেভ করে ফেলেছি, সরি। আর হ্যাঁ, আলমারিতে একটা বোরখা আছে, কাল থেকে ওটা পরে বাইরে যাবি। এবার যেন আমার কথার কোনো নড়চড় না হয়, বলে দিলাম। এবার কথা না শুনলে একদম মেরে ফেলবো, মনে রাখিস। বলেই রুম থেকে চলে গেল। আর আমি হাবলার মতো ওর যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। এর মতি হতে আমি সত্যিই কিছু বুঝি না, কখন কি করে আমার তো মনে হয় ও নিজেও জানে না। সন্ধ্যার দিকে কফি হাতে ছাদে দাঁড়িয়ে আছি, একটু করে কফিটা খাচ্ছি। হঠাৎ নেহাল এসে বলল, নেহা, কফিটা দে তো, মাথা ব্যথাটা এখন যেন যায়নি। না রে ভাইয়া, এটা আমি খাচ্ছি, তুই দাঁড়া, আমি মাকে বলছি তোকে আর একটা কফি দিয়ে যাবে। বলেই পা বাড়াতে যাব, তার আগেই বলে উঠল, এই কফিটা যদি তুই আমাকে না দিস তাহলে তোর ঠোঁটটা আর ঠোঁট থাকবে না,
বলে দিলাম, আই প্রমিস ওটা আমার দখলে চলে আসবে। বাধ্য হয়ে কফিটা ওকে দিয়ে দিলাম। কফি খেতে খেতে ও বলল, নেহা, সালমান আশিকটা কে রে? সালমান আশিক তো আমার ফেসবুক ফ্রেন্ড। ওর কথা নেহাল ভাইয়া জানলো কেমন করে? মনে মনে বললাম, চিনি না তো। কেন ভাইয়া, কি হয়েছে? আমার দিকে কিছু সময় শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে আবার সামনের দিকে তাকিয়ে কফিতে চুমুক দিতে দিতে বলল, না কিছু না। জানিস নেহা, যাদের পাখা গজায় তাদের পাখাটা ছেঁটেও দেওয়া যায়। আমরা মানুষরা অনেক কিছুই করতে পারি, এমনকি মানুষ খুনও করতে পারি, কিন্তু সব কাজ করার আগে আমরা ভাবি না যে পরে কি হতে পারে। তাই আজ তোকে বলছি, যেটাই করবি ভেবে করিস, তোর জন্য যেন কোনো ছেলের জীবন হারাতে না হয়। এজন্যই বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বলেই কফিটা আমার হাতে দিয়ে চলে গেল। আমি ওর কথার মানে বুঝতে পারলাম না। কি বোঝাতে চাইলো ভাইয়া আমাকে? অনেক ভেবে বের করতে পারলাম না। রুমে এসে পড়তে বসলাম। 10টার দিকে কাকিমা এসে ডেকে গেল খাবার খাওয়ার জন্য। আমি, বাবা, কাকু আর নেহাল ভাইয়া খেতে বসেছি। নেহাল ভাইয়া খেতে খেতে বলল, নেহাল, আমরা চাই তুমি এবার পড়াশোনার পাশাপাশি আমাদের বিজনেসে জয়েন করো। আমি নিজেকে কিছু করতে চাই, কারো সাহায্য ছাড়া। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছ। বলেই ভাইয়া চলে গেল। ভাইয়াকে দেখে মনে হলো কোনো একটা কারণে খুব রেগে আছে। খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে শুয়ে শুয়ে কিছুক্ষণ ফেসবুকে কাটালাম। আসলে ফেসবুকে কাটালাম মানে আশিকের সাথে কথা বললাম। ছেলেটা আমাদের কলেজেই পড়ে, ভাইয়ার সাথে। খুব মজার একটা মানুষ, সব সময় সকলকে মাতিয়ে রাখে। অনেকক্ষণ ওর সাথে কথা বলে ফোনটা রেখে দিয়ে শুয়ে পড়লাম। মাঝরাতে মনে হচ্ছে কেউ আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, আবার খুব ভয় করছে। চোখ খুলে দেখার চেষ্টা করলাম, কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পারছিলাম না। ভয়ে ভয়ে বললাম, কে আপনি? আমার কথাটা যেন ওনার পছন্দ হলো না। গায়ে থেকে আমার ওড়নাটা নিয়ে আমার মুখ বেঁধে দিল। আমি হাত পা নাড়াতেও পারছিলাম না। লোকটা ধীরে ধীরে আমার পেটের কাছে এসে জামাটা একটু সরিয়ে আমার পেটে একটা ডিপলি কিস করলো। সাথে সাথে আমার পুরো শরীরটা যেন বরফ হয়ে গেল। হঠাৎ করে কিস করা জায়গাতে খুব জোরে একটা কামড় দিল। ব্যথায় আমার চোখে পানি চলে আসলো। আমাকে কামড় দিয়ে লোকটা আমার হাতের মুঠোয় একটা কাগজ দিয়ে ব্যালকনিতে দিয়ে চলে গেল। আমি তাড়াতাড়ি উঠে মুখ থেকে ওড়নাটা সরিয়ে ঘরের লাইট দিয়ে কাগজটা খুলে পড়তে শুরু করলাম। নেহা সুইটহার্ট, তোমাকে বলছি, আমি কে এটা জানার চেষ্টা করো না, কোনো লাভ হবে না। তাই বৃথা চেষ্টা করো না। যেটা বলছি মন দিয়ে শোনো। আজকের পর থেকে তুমি যতবার কোনো ছেলের সাথে কথা বলবে, ততবার আজকে যেটা হলো সেটাই হবে। ফেসবুক, ইমো, এমনকি নিজের ছেলে বন্ধুদের থেকেও দূরে থাকবে। নইলে এই ভেবেই প্রতিদিন রাতে এসে তোমাকে শাস্তি দিয়ে যাব। অনেক রাত হয়ে গেছে, এবার লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো। বাই। চিঠিটা পড়ে যেন আমি আকাশ থেকে পড়লাম। কে হতে পারে এই লোকটা? কেন এমন করলো আমার সাথে? আর আমি কার সাথে কথা বলবো না বলবো সেটা কি সে ঠিক করে দেবে নাকি? ইস, পেটটা আমার শেষ করে দিয়েছে। কোনোদিন মনে হয় কিছু খাই নাই, হনুমান কোথাকার। আর একদিন আসলে তোর কপালে দুঃখ আছে। তখনই ফোনের মেসেজ টোনটা বেজে উঠল। ওপেন করতেই দেখলাম একটা আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। এত চিন্তা করতে মানা করেছি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। সকালে ঘুম থেকে উঠে খাবার খেয়ে কলেজের জন্য বের হতেই দেখি ভাইয়াও কলেজে যাচ্ছে। আমি ওর কাছে গিয়ে বললাম, ভাইয়া আমাকে একটু পুলিশের কাছে নিয়ে যাবি? ভাইয়া অবাক হয়ে বলল, পুলিশের কাছে গিয়ে কি করবি? পরে আমি ভাইয়াকে বললাম, একটা নাম্বার থেকে খুব ডিস্টার্ব করছি, সেটা কার নাম্বার এটা জানার জন্য। কেন জানি না ভাইয়ার কোনো প্রশ্ন না করেই আমাকে নিয়ে থানায় আসলো। আমি পুলিশকে নাম্বারটা দিয়ে জানতে চাইলাম কার নামে রেজিস্টার করা আছে, একটু দেখে আমাকে জানাতে।
পুলিশ কাকে যেন ফোন দিয়ে নাম্বারটা দিল, তারপর আমার পরিচয়টা নিল, প্লাস আমার আইডি কার্ডও দেখলেন। একটু পরে একটা ফোন আসলো। পুলিশটা কিছু কথা বলে ফোন রেখে দিয়ে আমার দিকে অবাক চোখে তাকিয়ে থেকে বলল, আমাদের কি আপনার পাগল মনে হচ্ছে? আমাদের সময়ের কোনো দাম নাই আপনার কাছে? নিজের নাম্বার নিজে জানতে আসছেন? আমি আর নেহাল ভাইয়া অবাক হয়ে বললাম, মানে? তখনই লোকটার ফোনে একটা মেসেজ আসলো। লোকটি শুনে সেটা ওপেন করে আমাদের দেখালো। সত্যি নাম্বারটা আমার নামে রেজিস্টার করা। খুব অবাক হলাম আমি। নেহাল ভাই আমার দিকে তাকিয়ে বলল, এই নাম্বার কবে তুলেছিস? কলেজের মাঠে দাঁড়িয়ে আছি, আমার সামনেই দাঁড়িয়ে আছে নেহাল ভাইয়া। ও এখনো পর্যন্ত একটাও কথা বলেনি আমার সাথে। আমি নিজে খুব চিন্তায় ছিলাম নাম্বারটা আমার নামে কিভাবে রেজিস্ট্রি করা হলো। আমি তো কোনো সিম তুলিনি। আমার ভাবনার মাঝেই ভাইয়া বলল, কিছু খাবি? কিরে, এত কি ভাবছিস? চল কিছু খেয়ে নি, খুব ক্ষুধা লাগছে। খুব অবাক হলাম আমি, কারণ এখন তো খাবারের অফার করার কথা ছিল না, আমার গালে চড় মারার কথা ছিল। তাহলে ও এত শান্তভাবে কি করে গেছে? তার মানে কি কাজটা ভাইয়াই করেছে? ভাইয়া, আমার একটা কথা ছিল তোর সাথে। বল। তারপরে ভাইয়াকে রাতে ঘটে যাওয়া সব কথা বললাম। বলে ভাইয়ার দিকে চেয়ে রইলাম, কারণ আমার ধারণা এই লোকটা আর কেউ না, ভাইয়াই ছিল। আমাকে অবাক করে দিয়ে ভাইয়া বলল, বাহ, ভালো তো। এখন কি বাড়িতেও ছেলেদের অ্যালাউ করছিস নাকি? ভাইয়া কি বলছিস এইসব? তোর থেকে এর বেশি আর কি বা আশা করা যায় বল? আর কি আশা করেছিলি? কথাটা শোনার পর তোকে কোলে নিয়ে নাচবো? ফালতু মেয়ে কোথাকার। আজ বাড়িতে চল, কাকুকে বলেই তোর বিয়ের ব্যবস্থা করব। তোর মতো মেয়েকে ঘরে রাখার থেকে না রাখাটাই ভালো। বলেই ভাইয়া চলে গেল। আমি তো পুরো বোকা বনে গেলাম। কোনো মতেই এই লোকটা ভাইয়া হতে পারে না। ভাইয়া হলে এখন এইসব আজে বাজে কথা আমাকে বলতো না। আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। তারপর ক্লাসে চলে গেলাম। ক্লাস করে বাড়িতে চলে আসলাম। না খেয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। কিছু ভালো লাগছে না। কে আমার সাথে এমন করছে ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু নাস্তা করে ছাদে এলাম। এটা আমার ছোটবেলার থেকে অভ্যেস। সন্ধ্যার একটু আগে ছাদে হাঁটাহাঁটি করা, বিকেলের হালকা বাতাস, মনোমুগ্ধকর পরিবেশ, মনটাই যেন ভরে যায়। মন খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যায়। মাঝে মাঝে বাগান থেকে মিষ্টি ফুলগুলোর সুবাসটাও যেন পুরো মনটাকে মাতিয়ে তোলে। এ যেন সুখের এক রাজ্য। কাকিমার ডাকায় পেছন ফিরে তাকালাম। কিরে, ঘুম থেকে কখন উঠলি? এই তো একটু আগেই। কেন? না, তখন তোর রুমে গিয়ে দেখি তুই ঘুমিয়ে আছিস। কাকিমা বোরখা পরেছো? কোথাও যাচ্ছ নাকি? কাল রিয়ানের গায়ে হলুদ আর পরের দিন বিয়ে। দুপুরে বড় আপা ফোন করছিল, আমাদের আজকে যেতে বলছে। তুই তখন ঘুমিয়েছিলি, তাই আর জাগায়নি। আর কাল তো তোর আইসিটি প্রজেক্ট আছে, তাই তুই কাল যাবি নিহালের সাথে, বুঝলি? এখন নিচে চল, সকলে দাঁড়িয়ে আছে। আমাকে কিছু বলতে না দিয়েই কাকিমা নিচে চলে গেল। আমিও তার পিছু পিছু গেলাম। সকলে চলে গেল ফুপির বাসায়। রিয়ান আমার বড় ফুপির ছেলে, মাল্টিমিডিয়া ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। মা আর কাকিমা রান্না করে রেখে গেছে, তাই আমিও কিছু না করে 7টার দিকে পড়তে বসলাম। নিহাল ভাইয়া এখনো বাড়িতে আসেনি। রাত 8:30টার দিকে হঠাৎ খুব ঝড় ওঠে। এই ঝড় জিনিসটাকে আমি ছোটবেলা থেকে ভীষণ ভয় পাই। যখন ঝড় হয় আমার মনে হয় আমি হয়তো এই ঝড়ের মধ্যে পড়ে সুন্দর পৃথিবীটাকে আর দেখতেই পারবো না। কেন এমন মনে হয় জানি না। ছোটবেলা থেকেই আমি একা একটা রুমে থাকি। যখন আমি ক্লাস 8-এ পড়ি তখন মাঝরাতে একবার এইরকম ঝড় হয়েছিল। ঘুটঘুটে অন্ধকারে আমি বারবার মনে হচ্ছে কেউ হয়তো আমার পরিবারের কাছে থেকে আমাকে ছিনিয়ে নিয়ে যাবে। কান্না করতে করতে সেন্স হারিয়ে ফেলেছিলাম। সকালে উঠে দেখি আমি বিছানায় শুয়ে আছি। মাথার পাশে সকলে বসে আছে। মাথাটা তুলতেও পারছিলাম না, জ্বর এসেছিল ভয়ে। সেই ছোটবেলার ভয়টাকে এখনো জয় করতে পারিনি। তারপর থেকে যখনই বৃষ্টি হয় তখনই আম্মু আমার কাছে থাকে,
কিন্তু আম্মুও তো আজ নেই, নিহাল ভাইয়াও এখনো আসেনি। ভাবতে ভাবতেই কারেন্ট চলে গেল। খুব জোরে বৃষ্টি পড়তে শুরু করলো। ভয়ে কান্না করে দিলাম। ঘরের এক কোণে মাথা নিচু করে বসে আছি। বারবার বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ কারো হাতে স্পর্শ পেয়ে লাফ দিয়ে সেখান থেকে সরে গেল। নেহা, ওই দেখ, আমি নেহাল। ফোনের লাইটটা নিজের মুখে ধরে বলল, পাগলি, এই দেখ, আমি চলে আসছি, আর ভয় নাই। দৌড়ে গিয়ে নেহাল ভাইয়াকে জড়িয়ে ধরে ফুপাতে থাকলাম। কথা বলতে পারছিলাম না, দম বন্ধ হয়ে আসছিল। হঠাৎ নেহাল ভাইয়া আমাকে কোলে তুলে নিল, কোলে করে নিজের ঘরে নিয়ে গেল। আমি তার শার্ট খামচে ধরে আছি। আমাকে খাটে বসিয়ে দু হাতে আমার মুখটা একটু উঁচু করে কপালে একটা চুমু দিয়ে বলল, আরে পাগলি, আমি আছি তো, আর ভয় নাই। এই দেখ, পুরো ভিজে গেছি। এমন থাকলে তো জ্বর আসবে। তুই একটু বস, আমি ভেজা কাপড়গুলো ছেড়ে আসি। আমি তখন ভাইয়ার শার্ট খামচে ধরে আছি। বাধ্য হয়ে ভাইয়া ঘরেই শার্ট চেঞ্জ করলো। তারপরে আমার পাশে বসে বলল, তোর এই ঝড়ের ভয়টা কবে কাটবে বলতো? তোর জন্য ভিজে ভিজে বাড়িতে আসতে হলো। এসে এতবার কলিং বেল বাজালাম, দরজা খুললি না। শেষে বেলকনি দিয়ে পাইপ বেয়ে ঘরে আসতে হলো। সরি ভাইয়া। খুব ক্ষুধা লাগছে রে। কিছু রান্না করছিস? না, মা কাকিমা করে রেখে গেছে। তারপরে আমরা দুজন মিলে খেয়ে নিলাম। কিন্তু আমি চিন্তা করছি আজ রাতে ঘুমাবো কিভাবে। অন্য সময় হলে ভাইয়াকে বলতাম, আমাকে আমার মতো থাকতে দে, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। কিন্তু এই ঝড়ের সময় বলতে ইচ্ছা করছে, যেও না আমায় ছেড়ে, যেও না আমায় ছেড়ে। এইসব ভাবছিলাম, হঠাৎই ভাইয়া বলল, এত ভাবতে হবে না, আজ রাতে আমার রুমে ঘুমা, আমি সোফাতে ম্যানেজ করে নেব। আমি খাটে শুতে শুতে বললাম, ভাইয়া তোর খাটটা অনেক বড়, তুই চাইলে খাটেও শুতে পারিস। ও যেন এই কথার অপেক্ষায় ছিল। আমি বলার সাথে সাথে সোফা থেকে খাটে শুয়ে ফোন টিপতে লাগলো। আমিও চুপটি করে এক কোণায় শুয়ে আছি, কারণ আমাদের সমাজ এটা মেনে নেবে না। দুজন অবিবাহিত ছেলে মেয়ে একসাথে থাকবে, এটা আসলেই ভালো চোখে দেখায় না। কিন্তু আজ আমি আমার ভয়ের কাছে নিরুপায়। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি নেহাল ভাইয়ার বুকে ঘুমিয়ে আছি, আর সে পরম যত্নে আমাকে দু বাহু দিয়ে আগলে রেখেছে। কিন্তু আমি ভাবছি অন্য কথা। আমি তো দূরেই ঘুমিয়েছিলাম, তাহলে ওর বুকে আসলাম কি করে? সকালে নাস্তা বানিয়ে ঘরে গেলাম। কলেজে যাওয়ার জন্য রেডি হতে হঠাৎ ফোনের রিংটংটা বেজে উঠল। ওপেন করে দেখি সেই নাম্বারটা। সেখানে লেখা, আমার স্বপ্ন ছিল তুই শুধু আমার বুকে ঘুমাবি, আমার রাজ্যের রানী হয়ে থাকবে। কিন্তু না, কাল তো আমার চাচাতো ভাই নেহালের বুকে ঘুমিয়েছিলি। তুমি তো ভাবছো আমি জানতে পারবো না? মাই সুইটহার্ট, এর শাস্তি তোমাকে পেতেই হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। কিছু সময় আছে। তখন আমাদের আশেপাশে কি হচ্ছে না হচ্ছে কিছুই আমরা বুঝতে পারি না। যেমন এখন কে আমার সাথে এমনটা করছে আমি কিছুই বুঝতে পারছি না। এই জিনিসটার সময়ের উপর ছেড়ে দেওয়াই ভালো। হয়তো সময় নিজেকে আমাকে সব কিছুর উত্তর দিয়ে দেবে। দুজনে নাস্তা করে কলেজে চলে আসলাম। 20 মিনিট হলো গেটের কাছে দাঁড়িয়ে আছি, এখনো নেহাল ভাইয়ার খবর নাই। খুব বিরক্ত লাগছে। হেই বেবি। একটু দূরে সরে আসলাম, তারাও আমার পিছু পিছু আসলো। তখনই কোথা থেকে নেহাল ভাইয়া এসে আমার হাতে একটা লাঠি দিয়ে বলল, এই 20 মিনিটে আমার ওপর যত রাগ হয়েছিল, এই লাঠি দিয়ে ওদের উপর রাগটা ছাড়, যা। আমি কিছুক্ষণ নেহাল ভাইয়ার দিকে তাকিয়ে রইলাম। তারপরে হুট করে ছেলে তিনটাকে লাঠি দিয়ে খুব মারলাম। মারতে মারতে বললাম, কি বলে যেন সম্বোধন করলি আমাকে? হেই বেবি, তাই না? নে তোর বেবির কেলানি। পিছন থেকে কেউ হাতটা ধরতেই খুব জোরে তাকেও একটা বাড়ি মারলাম। পিছন ঘুরে দেখি মাটা নেহাল ভাইয়ারকেই মেরেছি। ভয়ে হাত থেকে লাঠিটা পড়ে গেল। আমার কপালে এবার খুব দুঃখ আছে, বুঝতেই পারছি। নেহাল ভাইয়ার হাতের দিকে তাকাতেই দেখলাম হাত থেকে রক্ত পড়ছে। ভয়কে জয় করে তার কাছে গিয়ে হাতটা ধরে রুমাল দিয়ে বেঁধে দিলাম। তার দিকে তাকাতেও পারছি না। আমাকে কিছুই না বলে গাড়িতে বসে পড়ল আর আমাকে বলল, বসবি
নাকি এখনই চলে যাব? কোনটা? বাড়িতে এসে গোসল করে রেডি হয়ে নিলাম ফুপিদের বাসায় যাব বলে। বাইরে গিয়ে দেখি নেহাল ভাইয়া ড্রয়িং রুমে বসে ফোন টিপছে। যা লাগছে না, কালো কালারের জিন্সের সাথে কালো শার্ট, হাতাটা একটু ভাঁজ করা, হাতে একটা ঘড়ি, শার্টের পাশে কালো সানগ্লাস। আমি নিজেই আজ ওর ওপর ক্রাশ খাইলাম। জানি না বিয়ে বাড়িতে মেয়েরা সব কি করবে। ভাইয়ের ডাকে আমার ভাবনাগুলো ভাঙলো। কি দেখছিস এইভাবে? তোকে না আজ খুব সুন্দর লাগছে ভাইয়া। কি বললি? এই রে, কি বলে ফেললাম আমি এটা। কই কিছু না তো, চল দেরি হয়ে যাচ্ছে। ভাইয়া কিছু সময় আমার দিকে তাকিয়ে থেকে আবার গিয়ে সোফাতে বসে শান্তভাবে আমাকে বলল, জাস্ট 5 মিনিট সময় দিলাম, ঘরে গিয়ে বোরখাটা পরে আয়। আমি অবাক হয়ে বললাম, ভাইয়া আমি তো বিয়ে বাড়ি যাচ্ছি, কলেজে না। আর এই জামাটা তো তুই কিনে এনেছিস। বিয়ে বাড়িতে গিয়ে বোরখাটা পরে থাকতে বলি নাই তোরে। এখান থেকে পরে যাবি, ওখানে গিয়ে খুলে ফেলবি, আর একটা কথাও যেন না শুনি। তাড়াতাড়ি যা। বাধ্য হয়ে বোরখা পরলাম। নিজে এত সেজেগুজে যাচ্ছে আর আমাকে বুড়ি সাজিয়ে নিয়ে যাচ্ছে। মেজাজটাই খারাপ হয়ে গেল। বাইকে বসে আছি আর চারপাশটাকে দেখছি। বিকেলের আবহাওয়াতে গাছগুলো কত সুন্দর করে দেখাচ্ছে। দুপাশে বড় বড় সবুজ গাছ, মাঝখানে রাস্তা। ব্যস্ত শহর থেকে এই খোলামেলা গ্রামগুলো কত সুন্দর, মনোমুগ্ধকর। শহরের দম বন্ধ পরিবেশের সাথে এই প্রকৃতির পরিবেশের কোনো তুলনাই যেন হয় না। বিকেলে প্রিয় মানুষের হাত ধরে এই মেঠো পথে হাঁটতে অনেক ভালো লাগবে। হঠাৎ গাড়ির ব্রেকের কারণে আমি ভাইয়াকে জড়িয়ে ধরলাম। ছেলে দেখলেই জড়িয়ে ধরতে ইচ্ছা করে নাকি তোর? ফুপিদের বাড়ি এসে গেছি, নাম। আর সারা রাস্তা এত কি ভাবলি বলতো? কিছু না বলেই গাড়ি থেকে নেমে গেলাম। ভাইয়া আর আমি একসাথে বাড়ির ভেতরে যাচ্ছিলাম। সকলেই আমার দিকে তাকিয়ে আছে। অনেক বয়স কোরা বলল আমাদের দুজনকে নাকি অনেক মানিয়েছে। একটা মহিলা এসে বলল, কিরে নেহান, আমাদের না বলেই বিয়ে করে নিলি? তবে হ্যাঁ, বউটা অনেক সুন্দর, তোর সাথে খুবই মানাইছে তোদের দুজনকে। আমি তার কথা শুনে অবাক চোখে নেহাল ভাইয়ার দিকে তাকালাম। অবাক করা বিষয়, নেহাল ভাইয়া মহিলাটির কথায় দাঁত কেলিয়ে বলল, হ্যাঁ ফুফি, দোয়া করবেন যেন এর পরের বার আসলে তোমাদের আমাদের বাচ্চাদের মুখ দেখাতে পারি। বলেই কাকিমা চলে গেল। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। আজ গায়ে হলুদে মেয়েরা সকলেই শাড়ি পরবে। আমি কোনোদিনও শাড়ি পরিনি। কাকিমা আর মা আমাকে জোর করে শাড়ি পরিয়ে দিয়েছে। ঠিক মতো হাঁটতেও পারছি না শাড়ি পরে। খুলে ফেলতে চাইলাম, মা খুলতে দিল না। আয়নার সামনে বসে হালকা সাজতে শুরু করলাম, কারণ আমার বেশি সাজগোজ মানা। শুধু চোখে একটু কাজল দিলাম, ঠোঁটে হালকা গোলাপি কালার লিপস্টিক দিলাম, আর কপালে একটা ছোট্ট কালো টিপ। এতেই যেন আমাকে হুড়পড়ি লাগছিল। উফ, আমি তো আজ নিজের উপরই ক্রাশ খাচ্ছি। আমাকে সাজলে যে এত সুন্দর লাগে আগে জানতামই না। ইস, আর একটু সাজলে হয়তো আরো বেশি সুন্দর লাগবে। ওই সাইকো হনুমানটার জন্য একটু বেশি করে সাজতেও পারছি না। কাকিমা দেখো তো আমাকে কেমন লাগছে। বাহ, আমাদের মেয়ে দেখে অনেক বড় হয়ে গেছে। আমার মেয়েটাকে খুব সুন্দর লাগছে। আমার মেয়ে শাড়ি পরলে যে এত সুন্দর লাগে আগে জানতাম না তো। সকলের সাথে কথা বলে স্টেজের সামনে চলে আসলাম। সকলেই শাড়ি পরেছে আর ছেলেরা কাঁচা হলুদ পাঞ্জাবি পরেছে। দেখতে দেখতে হঠাৎ নেহাল ভাইয়ার দিকে চোখ পড়ল। সকলেই শাড়ি পরেছে আর ছেলেরা কাঁচা হলুদ পাঞ্জাবি পরেছে। দেখতে দেখতে হঠাৎ নেহাল ভাইয়ার দিকে চোখ পড়ল। কাঁচা হলুদ পাঞ্জাবির সাথে কালো জিন্স পরেছে, হাতে ঘড়ি, খুব সুন্দর লাগছে দেখতে। গায়ে হলুদ শুরু হয়ে গেছে। সকলেই একে একে আপুকে গায়ে হলুদ দিয়ে দিল। এবার ছোটদের পালা। আমিও স্টেজে গিয়ে আপুকে হলুদ দিয়ে নিচে আসতে যেতেই কুচির সাথে পা লেগে পড়ে যাচ্ছিলাম। হঠাৎ একটা ছেলে এসে আমাকে ধরে ফেললো। তাকে ধন্যবাদ দিয়ে ওখান থেকে চলে আসলাম। রাতে বড়রা সকলে একসাথে থাকবে আর ছোটরা একসাথে। সকলে খুব মজা করছে, আমিও সকলের সাথে তাল মেলাচ্ছি। রাতে আমরা সকলেই একসাথে ঘুমিয়েছি। মাঝরাতে মনে হলো কেউ আমাকে কোলে নিয়ে কোথাও নিয়ে যাচ্ছে। হাত নাড়াতেও চেষ্টা করতেই বুঝতে পারলাম হাত বাঁধা, চোখে বেঁধে ফেলেছে। ভয়ে চিৎকার করতে যাব, তখনই
তার ঠোঁট দিয়ে আমার ঠোঁটটা দখল করে নিল। বাড়িতেও কেউ আমার রুমে এসে আমার সাথে এমন করলো, আবার এখন এখানেও। কে এই মানুষটা, আর কেনই বা আমার সাথে এমন করছে? দম বন্ধ হয়ে আসছে আমার। হঠাৎ আমার ঠোঁট ছেড়ে দিয়ে কোনো একটা কাপড় দিয়ে মুখটা বেঁধে দিল। কোথাও একটা দাঁড়িয়ে আছি আমি, আর খুব ভালোভাবে বুঝতে পারছি শয়তানটা আমার সামনে দাঁড়িয়ে আছে। তার হাত দিয়ে আমার গালের এদিক সেদিক আঁকাআঁকি করতে শুরু করলো। আমি কিছুই করতে পারছি না। কেন এমন করছে আমার সাথে? কি করেছি আমি তার যে আমার সম্মান নিয়ে এমন করছে? ভাবতে ভাবতে সে আমার জামাটা সরিয়ে পেটে হাত বুলাতে শুরু করলো। এমন করতে করতেই হঠাৎ হাত দিয়ে খামচে ধরল। আমার মনে হয় আমার জান মনে হয় বেরিয়ে আসার উপক্রম হয়েছিল। ব্যথায় চোখ দিয়ে পানি পড়ছিল। বুঝতে পারছি পেট থেকে রক্ত পড়ছে, কারণ খুব জোরে খামচে দিয়েছে। আমার খুব রাগ হচ্ছে, তাই পা দিয়ে সামনের দিকে দিলাম এক লাথি। কোথায় লাথি মেরেছি জানি না, তবে এইটুকু বুঝতে পারলাম লোকটার ব্যথা পেয়েছে। একটু খুশি খুশি লাগছিল আমার। তখনই লোকটা আবার এসে আমার চুলের মাঝে হাত দিয়ে আমার ঠোঁট দুটো দখল করে নিল। একটু পরে ছেড়ে দিয়ে হাতের বাঁধনটা খুলে দিয়ে আগের মতোই হাতে একটা চিরকুট দিয়ে চলে গেল। চোখ খুলে দেখলাম আমি ফুপিদের বাসার ছাদে। পেট থেকে জামাটা সরিয়ে দেখলাম খুব বাজেভাবে কেটে গেছে, রক্ত পড়ছে। চোখ মুছে চিরকুটটা খুলে পড়তে শুরু করলাম। নেহা, তোমাকে বলেছিলাম সকল ছেলেদের থেকে দূরে থাকতে, কিন্তু না, তুমি আমার কথা শোনোনি। সেদিন সারা রাত নেহালের সাথে ঘুমিয়েছ, কিছু বলিনি। ভেবেছিলাম বিয়ে বাড়ি থেকে বাড়িতে আসলে তোমাকে তার শাস্তি দেব, কিন্তু তুমি কি করলে? শাড়ি পরে সংসেজে আজ সকলকে নিজের রূপ দেখালে। শাড়ি পরে ছেলেদের গায়ে পড়তে খুব ভালো লাগে, তাই না? তাই ওই ছেলেটা তোমাকে বাঁচানোর বাহানায় তোমার শাড়ির নিচ দিয়ে পেট ধরেছিল। কি করব বলো, আমি অসহায়। তাই ওই হারামি তোমার পেট ধরবে আর আমি কি চুপ করে থাকবো? এটা কি করে হয় বলো? তাই পেটে আমার একটা ভালোবাসার পরশ দিয়ে দিলাম। আশা করি এমন ভুল আর কখনো করবে না। কোনো ছেলে যেন তোমাকে ধরার সাহস না দেখায়। ভালো থেকো, আর হ্যাঁ, তোমার ব্যাগে যে মলমটা আছে পেটে লাগিয়ে নিও। আজ আপুর বিয়ে। চুপচাপ এক কোণে বসে আছি আমি, কিছুই ভালো লাগছে না। আমার সাথে কেন এমন হচ্ছে? এই কথাগুলো যদি বাইরের কেউ জানতে পারে যে রাতে আমার ঘরে কোনো একটা ছেলে এসে আমার সাথে এমন করে, তাহলে তারা কোনো কথা চিন্তা না করেই আমার নামের পাশে একটা খারাপ শব্দ জুড়ে দেবে। এত মানুষের ভিড়ে আজও আমি নিজেকে খুঁজে পাচ্ছি না। না চাইতেও মনটা বারবার ওই বাজে ছেলেটার কথাই মাথায় আসছে। সে কি চাইছে আমার চরিত্রে দাগ পড়ুক? এমন হাজারো প্রশ্ন যখন আমার মাথায়, তখনই সকলে চিৎকার করে বলল, বর এসেছে, বর এসেছে। বরপক্ষের সকলের খাওয়া দাওয়া শেষে বিয়ে পড়ানো শুরু হলো। বিয়ে পড়ানো দেখে ঘরে যাচ্ছিলাম, কোথা থেকে একটা ছেলে এসে আমার হাত ধরে বলতে শুরু করলো, হেই, আমি রিহান। তোমাকে না দেখতে খুব সুন্দর। এভাবে মৌমাছিদের মতো ঘুরে বেড়াচ্ছ কেন? সকালে তো মধু চাইবে। এমনিতেও মেজাজ ঠিক নেই। এর কথায় আরো খারাপ হয়ে গেল, তাই কোনো কিছু চিন্তা না করেই তার গালে কষিয়ে একটা থাপ্পড় মারলাম। পুরো বাড়ির লোক আমাদের দিকে তাকিয়ে আছে। মা, কাকিমা, বাবা সকলেই এসে জিজ্ঞাসা করলো কি হয়েছে। নেহাল ভাইয়া হাত দুটো মুঠো করে এক সাইডে দাঁড়িয়ে আছে। আমি বাবাকে কিছু বলতে যাব, তার আগে ছেলেটা আবার সকলের সামনে আমার হাত ধরে বলতে শুরু করলো, এই মেয়ে, তুই জানিস না তুই কত বড় ভুল করলি আজ। আমি কে তুই জানিস না। একটু আগে ভেবেছিলাম তোকে বিয়ে করব, কিন্তু না, তোকে তো শুধু এক রাত আমি ব্যবহার করব। আর কিছুই বলতে পারলাম না। তার আগে নেহাল ভাইয়া তাকে মারতে শুরু করলো। ছেলেটাকে মারার সময় অনেকে নেহাল ভাইয়াকে মারতে আসলো। নেহাল ভাইয়া সকলকে খুব মারলো। বাবা, কাকা, ফুফা কেউ তাকে থামাতে পারছে না। ড্রয়িং রুমে বসে আছি আমরা। কাকিমা ভাইয়ার হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে, হাত কেটে গেছে। ছেলেটাকে নেহাল ভাইয়া মেরেছে, সে নাকি এই এলাকার এমপির ছেলে। তাকে কেউ কিছু বলতে পারে না। ছেলেটা ঢাকাতেই থাকে, লকডাউনের কারণে গ্রামে আসছে।
সকলে মিলে বসে ঠিক করলো আজ রাতেই নেহাল ভাইয়া ঢাকাতে চলে যাবে, আর বাকিরা সকলে বৌভাতের পরে যাবে। সকলের মাঝে নেহাল ভাইয়া দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বলল, নেহা, ঘরে যা আর লাগেজ গোছা, তুই আমার সাথে বাড়িতে ফিরবি। বলেই চলে গেল। আমিও রুমে চলে আসলাম, কারণ ও যে আমাকে এখানে আর এক মুহূর্ত থাকতে দেবে না তার কেউ না বুঝলেও আমাদের পরিবার খুব ভালোভাবেই বুঝে গেছে। সকলে থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসলাম। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি হোটেল থেকে খাবার আনছি। অনেক রাত হয়ে গেছে, এখন আর রান্না করতে হবে না। বলেই চলে গেল। আমিও রুমে চলে আসলাম। খুব ক্লান্ত লাগছে, তাই ফ্রেশ হয়ে বিছানাতে গাটা এলিয়ে দিলাম। কখন যে ঘুমিয়ে গেছি বলতেও পারি না। নেহাল ভাইয়া ডাকে ঘুম ভাঙল। ওঠ, উঠে খেয়ে নে। বলেই চলে যাচ্ছিল। আমি হাতটা ধরে বললাম, ভাইয়া তুই খাবি না? না, ক্ষুধা নাই। আমি জানি ও যখন খুব রেগে থাকে তখন খাওয়া দাওয়া করে না, তাই ওকে জোর করে পাশে বসিয়ে খাইয়ে দিলাম আর নিজেও খেয়ে নিলাম। প্লেটটা রেখে যেই না ওর দিকে ঘুরে বসলাম, আচমকাই ও আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলল, আজ থেকে বাইরে গেলে আমার সাথে যাবি, কোনো দরকার হলে আমাকে জানাবি, একা কোথাও যাবি না। বুঝতে পারছিস আমি কি বলছি? এই প্রথম ভাইয়া আমাকে এইভাবে জড়িয়ে ধরে শান্ত গলায় কথা বলছে। ভাইয়া তুই কি কান্না করছিস? কথাটা বলতেই আমাকে ছেড়ে দিয়ে উল্টো দিকে হাঁটতে শুরু করলো। আমি অনেকবার ডাকলাম, কিন্তু ও আমার কথাই শুনলো না। এইভাবে কেটে গেল কিছুদিন। বাড়ির সকলেই চলে আসছে। আমি এখন বাড়ির বাইরে গেলে ভাইয়ার সাথেই যেতে হয়। আমি একা কোথাও যেতে পারবো না, এটা নেহাল ভাইয়ার কথা। আজ কলেজ থেকে ফেরার সময় রাস্তার উপরে ফুচকার দোকান দেখে ভাইয়াকে বললাম, ফুচকা খাবো। ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি নিয়ে আসছি। বাড়িতে গিয়ে খাবি, এখানে রাস্তায় দাঁড়িয়ে খাওয়া ঠিক না। বলেই চলে গেল। নেহা, নেহা, এই যে ভাই, এখানে একটা মেয়ে দাঁড়িয়েছিল দেখছেন, কালো বোরকা পরে? হ্যাঁ, একটু আগেই কয়েকটা লোক কালো মুখোশ পরে মেয়েটার মুখ বেঁধে একটা কালো গাড়িতে করে ওই দিকে নিয়ে গেছে। লোকটার কথা শুনে 2 কদম পিছিয়ে গেল ভাইয়া। খুব জোরে চিৎকার করে বলল, নেহা। চোখ খুলে কিছুই দেখতে পাচ্ছিলাম না, কারণ ঘরটা অন্ধকার। বুঝতেও পারছি রাত হয়ে গেছে। কতক্ষণ এভাবে ঘুমিয়েছি জানি না। মাথাটাও খুব ব্যথা করছে। হঠাৎ দরজা খোলার শব্দে দরজার দিকে তাকালাম। কেউ একজন ভিতরে এসে ঘরের লাইট অন করলো। মানুষটাকে দেখে আমার পুরো দুনিয়াটাই ভেঙে পড়ল। খুব ভালোই বুঝতে পারছিলাম আমার সাথে খুব খারাপ কিছু হবে। বারবার আল্লাহকে ডাকছিলাম আর মনে মনে ভাবছিলাম, যাই হোক না কেন নেহাল ভাইয়া আমার কিছুই হতে দেবে না। কেন জানি আজ নেহাল ভাইয়াকে খুব ভরসা করতে ইচ্ছে করছে। হ্যাঁ, ছেলেটার কেউ না, যাকে আমি বিয়ে বাড়িতে চর মেরেছিলাম, সেই এমপির ছেলে রিয়ান। আমার ভাবনার মাঝেই রিয়ান আমার সামনে এসে আমার মুখটা শক্ত করে ধরে বলল, কি ভেবেছিলি আমার থেকে বেঁচে গেছিস? তোকে আমি ভালোভাবে বলেছিলাম আমি তোকে বিয়ে করতে চাই, আর তুই সকালের মাঝেই আমাকে অপমান করলি। আজ সে অপমানের প্রতিশোধ নেব তোর শরীরটাকে ব্যবহার করে। তার কথায় যেন আমার মাথায় বাজ পড়ল। তাহলে কি আজ আমার পুরো জীবনটাই শেষ হয়ে গেল? আমার হাত পাও বাঁধা, চাইলেও কিছুই করতে পারবো না। হঠাৎ রিয়ান আমার গায়ে থেকে ওড়নাটা টান দিয়ে মেঝেতে ফেলে দিল। আমার দম যেন বন্ধ হয়ে আসছিল। তখনই কেউ একজন লাথি দিয়ে দরজা ভেঙে ভিতরে আসলো। মানুষটাকে দেখে আমার দেহে যেন প্রাণ ফিরে আসলো, কারণ আমার সামনে রক্তিম চোখ নিয়ে হাতটা মুঠো করে রিয়ানের দিকে তাকিয়ে আছে। সাথে পুলিশও এসেছে। নেহাল ভাইয়া আমার এমন অবস্থা দেখে নিজেকে আর ঠিক রাখতে না পেরে রিয়ানকে খুব মারল। পরে পুলিশ এসে নেহাল ভাইয়াকে সরিয়ে দিয়ে রিয়ানকে নিয়ে চলে গেল। সাথে সাথে নেহাল ভাইয়া আমার কাছে এসে আমার গায়ের ওড়নাটা দিয়ে হাত পায়ের বাঁধন খুলে দিল। আমি সাথে সাথে নেহাল ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দিলাম। নেহাল ভাইয়া আমার মাথায় হাত রেখে আমাকে স্বাভাবিক করার চেষ্টা করছিল। তখনই আমি সেন্স হারাই, কারণ সারাদিন কিছুই খাইনি। তারপরে খুব ভয়ও পেয়েছিলাম।
যখন ঘুম ভাঙলো তখন নিজেকে নিহাল ভাইয়ের বুকে আবিষ্কার করলাম। চারদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম আমরা কোথায় আছি। বুঝতে পারলাম আমি নিহাল ভাইয়ার রুমে শুয়ে আছি, তাও নিহাল ভাইয়ার বুকে। আমাকে নড়তে দেখে নিহাল ভাইয়া তাড়াতাড়ি উঠে আমাকে বলতে শুরু করলো, এই নেহা, ঠিক আছিস তুই? পাগলি, এত ভয় কিসের? আমি তো আছি। তোর এই নেহাল থাকা পর্যন্ত কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না, বুঝলি? বলেই আমাকে আবার বুকে টেনে নিল। আমি কিছুই বললাম না, আসলে কি বলবো বুঝতেও পারছিলাম না। হঠাৎ নিহাল ভাইয়া আমাকে ছেড়ে দিয়ে বাইরে চলে গেল। একটু পরে আবার আসলো হাতে খাবার নিয়ে। নে, এবার কোনো কথা না বলে চুপচাপ খাবারটা শেষ কর দেখি। বলেই আমার মুখে খাবার তুলে দিল। খাওয়া শেষে আমি বললাম, ভাইয়া বাড়িতে কেউ নেই? আছে। তোর এমন মনে হলো কেন যে কেউ নেই? না আসলে আমি তো রুমে এত রাতে, তারপরও আমার সাথে এত কিছু হয়ে গেল, তারপরও বাড়ির কাউকে দেখতে পাচ্ছি না। না রে পাগলি, বাড়িতে সকলেই আছে, সকলেই তোর কাছে ছিল। সারাদিন সকলের উপর দিয়ে অনেক ঝড় গেছে, সকলেই খুব ক্লান্ত, তাই আমি সকলকে জোর করে নিজেদের ঘরে পাঠিয়ে দিয়েছি। আর আমি নিজেকে তোর ঘরে রেখেছি। অনেক রাত হয়ে গেছে, খুব ঘুম পাইছে, আর কোনো কথা বলতে ইচ্ছা করছে না। চল ঘুমাবো। বলেই টেবিলে প্লেটটা রেখে আমাকে কোলে নিয়ে খাটের মাঝে নিয়ে এসে এসি পাওয়ারটা বাড়িয়ে দিয়ে কাঁথাটা দুজনের গায়ে দিয়ে আমাকে নিজের বুকের মাঝে জড়িয়ে ঘুমিয়ে গেল। এদিকে আমার তো পাগল পাগল অবস্থা। নিহাল ভাইয়া এসব কি করছে আর কেনই বা করছে ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি পাশে নিহাল ভাইয়া নেই। তাই বিছানা থেকে উঠে ধীরে ধীরে বাইরে চলে গেলাম। বাইরে যেতেই মা কাকিমা আমার কাছে এসে বলল, কিরে, এখন কেমন আছিস? ভালো। কিছু খাবি? না মা, ফ্রেশ হবো তারপরে। আচ্ছা তাহলে যা, ফ্রেশ হয়ে আয়। আচ্ছা কাকিমা, নিহাল ভাইয়া কই? ওকে তো কোথাও দেখছি না। ও একটু থানাতে গেছে, ওই রিয়ানের ব্যাপার নিয়ে কথা বলতে। একটু পরেই চলে আসবে। কেন, কোনো দরকার আছে? না, এমনি বললাম। পরে কাকিমার কাছে জানতে পারলাম আমাকে রিয়ান তুলে নিয়ে যাওয়ার পরে নিহাল ভাইয়া প্রথমেই রিয়ানের কথা পুলিশকে জানায়, তারপর রিয়ানের নাম্বারে ম্যানেজ করে সেটা ট্র্যাক করে আমাকে বাঁচায়। ঘরে এসে ফ্রেশ হতে চলে গেলাম। আর ভাবছিলাম, আচ্ছা নিহাল ভাইয়া ছোটবেলা থেকেই আমার সাথে এমন করে কেন? কখনো ভালো ব্যবহার করে তো কখনো রুডলি ব্যবহার করে, কখনো মারে আবার তো কখনো আদর করে। তবে অন্য কেউ আমাকে বকলে তার 12টা বাজিয়ে দেয়। কেন এমন করে? নাস্তা করছিলাম তখন নিহাল ভাইয়া এসে আমার পাশে বসে পাউরুটিতে জেল মাখাতে মাখাতে আশেপাশে একবার দেখে নিল। আশেপাশে কেউ নেই। পাউরুটিতে একটা কামড় দিয়ে আমাকে বলল, নেহা শোন, ছোটবেলা থেকে তোকে মারার, বকার, আদর করার সব কিছুর উপর অধিকার একমাত্র আমার ছিল, আর এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আর হ্যাঁ, তোর মনে শুধু একটা ছেলের নাম থাকবে, সেটা হলো আবির আহমেদ নেহাল। বলেই আমার দিকে তাকিয়ে বলল, আশা করি কি বলেছি বুঝতে পেরেছিস। বলেই আমার কাছে এসে ঠোঁটে হালকা ভালোবাসার পরশ দিয়ে চলে গেল। আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি আর ভাবছি, ও আমাকে কি বললো এগুলো? এই কথাগুলোকে আমি কিভাবে নেব? থ্রেট নাকি ভালোবাসা? কিছুই বুঝতে পারছি না। সারা দিন আর নিহাল ভাইয়ের সাথে দেখা হয়নি। রাতে খেয়ে রুমে চলে আসলাম ঘুমোতে। খুব গরম, তাই প্লাজোর সাথে গেঞ্জি পরে শুয়ে পড়লাম। গেঞ্জি শুধু নিজের রুমেই পরি, কারণ এখনও শহরের আধুনিকতার আয়ত্ত করতে পারিনি। শুয়ে শুয়ে ফোনে গান শুনছিলাম। 11টা বাজে। হঠাৎ ব্যালকনি দিয়ে নিহাল ভাইয়া আমার রুমে আসলো। ওকে দেখে লাভ বিছানা থেকে উঠলাম। ওড়নাটা গায়ে জড়িয়ে নিয়ে বললাম, এই তুই এত রাতে আমার ঘরে কি করিস? হ্যাঁ, লজ্জা করে না তোর এত রাতে একটা মেয়ের রুমে আসতে? না করে না। এবার বেশি কথা না বলে লক্ষ্মী মেয়ের মতো এতে একটা সই করে দে। এটা কিসের কাগজ? এটা তোর বিয়ের রেজিস্ট্রি পেপার হারামি। এটা কলেজ থেকে পাঠিয়েছে, বলেছে আজকের মধ্যে সই না করে দিলে 3rd ইয়ারে আর তুলে দেবে না। আমার বন্ধু শাহিন পেপারটা আমাকে নিয়ে এসে দিয়েছে।
শাহিন নিচে দাঁড়িয়ে আছে, ওর কাছে কাগজটা দিয়ে দিতে হবে, স্যারকে দিয়ে দেবে। এবার তোর সাইনটা করে দে। আমিও কিছু চিন্তা না করে সাইন করে দিলাম। ও ব্যালকনিতে গিয়ে আবার কাগজটা সাইন ভাইয়াকে দিয়ে আমার রুমে এসে খাটে শুয়ে বলল, সকালে ঘুম থেকে উঠে পড়েছে, ক্ষুধা লাগছে, যা আমার জন্য খাবার নিয়ে আয়। কি হলো, চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? যা, খাবার নিয়ে আসেন মহারানী। বাধ্য হয়ে ওর জন্য খাবার নিয়ে এলাম, খাইয়ে দিলাম। বিরক্ত। আচ্ছা নেহা, আমাদের মুসলমানদের মেয়েদের বিয়ের সময় কি বলতে হয়? খুব অবাক হলাম ওর প্রশ্নে। এটা কোনো প্রশ্ন হলো? এটা তো ছোট বাচ্চারাও জানে কি বলতে হয়। কি হলো, কি এত ভাবছিস? বল না কি বলতে হয়। কবুল। কি বলতে হয় বুঝলাম না। আরে কানে শুনতে পান না নাকি? কবুল কবুল। ও, এত জোরে বলার কি আছে, শুনছি তো। কবুল 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 বলেই আমার কোমর জড়িয়ে ধরে বিছানাতে শুয়ে দিল। আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। এই এই কি 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 করিস তুই? ছাড় আর নিজের রুমে গিয়ে ঘুমা যা। কে শোনে কার কথা? আমাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো ঘুমিয়ে গেল। আমিও চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখাল ভাইয়া উপর হয়ে শুয়ে আছে, আর আমি তার পিঠের উপর শুয়ে আছি। লজ্জায় মনে হচ্ছে মাটিতে মিশে যায়। ধীরে ধীরে উঠে পড়লাম। ফ্রেশ হয়ে এসে দেখি নেহাল ভাইয়া নেই, উঠে চলে গেছে মনে হয়। আজ কলেজ যাবে না, ভালো লাগছে না, তাই নাস্তা করে রুমে চলে আসলাম। শুয়ে শুয়ে ভাবছি, বাড়ির সকলে যদি জানতে পারে নেহাল ভাইয়া রাতে আমার রুমে ছিল, তাহলে কি ভাববে সকলে? আমাকে খুব খারাপ মেয়ে ভাববে, নাকি নেহাল ভাইয়াকে খারাপ ছেলে ভাববে? না, এই সমাজ আর যাই করুক ছেলেদের খারাপ বলতে পারে না। আজ খুব ইচ্ছে করছে মুক্ত পাখির মতো খোলা আকাশটাতে উঠতে, পুরো পৃথিবীটাকে একা অনুভব করতে ইচ্ছে করছে। আকাশ প্রাণে ঘুরে ঘুরে আমার মনের রাজাটাকে খুঁজে বের করে তার সাথে খুব সুন্দর একটা সংসার করতে ইচ্ছে করছে, যার পুরোটা জুড়ে শুধু আমি থাকবো। এসব ভাবতে ভাবতে আবার কখন ঘুমাইছি জানি না। ঘুম থেকে উঠে দেখি 12টা বাজে। উঠে গোসল করে বাইরে গিয়ে দেখি মা রান্না করছে। আমি মার কাছে গিয়ে টুকটাক কাজও করে দিলাম। দুপুরে খেতে বসেছি। আমার ঠিক সামনে নেহাল ভাইয়া বসেছে। হঠাৎ নেহাল ভাইয়া বলল, আর বাবা, আমার বন্ধু জিশানের 6 তারিখে বিয়ে। তোমরা তো জানো, জিশানের বাবা তোমাদের দাওয়াত দিয়ে গেছে, আমাকে আজ যেতে বলেছে। কখন যাবি? বিকাল 5টায় যাব, আর এই কদিন ওখানেই থাকবো। কাকু, আমি বলছিলাম কি, নেহাকেও আমার সাথে নিয়ে যাব? যা, সমস্যা নেই, ওকে দেখে রাখিস, আমরা কাল যাব। ওকে নেহা, তুই রেডি থাকিস, বিকালে যাব। ভাইয়া আমি আম্মুদের সাথে যাব, তুই আর চলে যা। বলেই ওর দিকে তাকিয়ে দেখি চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়েছে। হঠাৎ কেউ আমার পায়ে খুব জোরে লাথি মারল। আ এই তোর কি হলো? বুঝতে পারলাম কাজটা নেহাল ভাইয়ার। কিছু না আম্মু, আমি রুমে গেলাম বলেই চলে আসলাম। একটু পরে নেহাল ভাইয়া আমার রুমে এসে বিছানায় বসে আমার হাত টেনে তার পাশে বসিয়ে দিল। আমার গালে হাত রেখে শান্ত গলায় বলল, আমাকে ভরসা করিস তো? আমি কোনোদিন তোর ক্ষতি হতে দেব না, আর হ্যাঁ, কাউকে করতেও দেব না। আর আমি তোর সাথে যেটাই করি না কেন সেটা আমার অধিকার, এর মধ্যে করি। তোর উপর আমার সম্পূর্ণ অধিকার আছে। তাই বলছি, প্লিজ জেদ করিস না, বিকালে আমার সাথে চল, তোকে ছাড়া আর আমার ভালো লাগবে না। আমার কপালের সাথে কপাল লাগিয়ে আবার বলতে শুরু করলো, আমি জানি আমি তোর সাথে খারাপ ব্যবহার করি, কিন্তু কি করব বল, মাঝে মাঝে তুই এমন কিছু করিস যা নিজের রাগে কন্ট্রোল করতে পারি না। আজ তোকে ছুঁয়ে কথা দিলাম, সারা জীবন আগলে রাখবো তোকে। প্লিজ কখনো আমাকে ছেড়ে যাস না, পাগল হয়ে যাব। হুট করে ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে চলে গেল রুম থেকে। নেহাল ভাইয়া কি সত্যি আমাকে ভালোবাসে, নাকি শুধুই নিজের সম্পত্তি মনে করে? বিকেলে আমি আর নেহাল ভাইয়া বেরিয়ে পড়লাম জিসান ভাইয়ার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাইকে বসে আছি, চুপচাপ কথা বলতে ইচ্ছে করছে না। কিছু দূর যাওয়ার পর হঠাৎ একটা মেয়ে এসে বাইকের সামনে দাঁড়ালো। মেয়েটাকে আমি চিনি, নেহাল ভাইয়ার বান্ধবী যারা। যারা খুব স্মার্ট, শুধু স্মার্ট বললে ভুল হবে, ওভার স্মার্ট। ছোট ছোট জামা কাপড় পরে,
রাস্তার মাঝে নেহাল ভাইয়াকে জড়িয়ে ধরে বলল, হাই বেবি, দেখো না জিশানদের বাড়িতে বেড়াতে যাচ্ছি, মাঝ রাস্তায় আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে। তুমিও তো যাচ্ছ তাই না? চলো তোমার সাথেই যাই। নেহাল ভাইয়া আর কোনো কথা বলল না, হঠাৎ আমাকে দেখে বলল, আর নেহা, তুমিও কোথায় যাচ্ছ? ও আমার সাথে জিশানদের বাড়িতে যাচ্ছে। ও, জারা আপু আর কিছু বলল না। আমি বাইকে বসার আগে জারা আপু দুদিকে পা দিয়ে নেহাল ভাইয়াকে জড়িয়ে ধরে বসে পড়ল। যারা, কি হচ্ছে কি এসব? হ্যাঁ, ছাড় ছাড় বলছি। আর তুই পিছনে বস, আর নেহা বসবে। বেবি তুমি এমন করছো কেন আমার সাথে? আজ একটু না হয় ও পিছনেই বসুক। নেহা, তোমার কি কোনো প্রবলেম হবে? আমি আর কি বলবো? না আপু, তুমি বসো, আমি তোমার পাশে বসছি। আমার কথাটা মনে হয় নেহাল ভাই আর পছন্দ হয়নি। আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে জারা আপুকে বলল, তুই কি পেছনে যাবি নাকি তোকে এখানেই রেখে যাব, কোনটা? জারা আপু আর কিছু বলল না, কারণ কথাটা নেহাল ভাইয়া খুব জোরে বলেছে। আমিও ভালো মেয়ের মতো নেহাল ভাইয়ার কাছে বসে পড়লাম, আর জারা আপু আমার পেছনে। হঠাৎ নেহাল ভাইয়া আমার হাতটা নিয়ে তার কোমরে জড়িয়ে ধরে রেখে গাড়ি চালাতে শুরু করলো। জিসান ভাইয়াদের ড্রয়িং রুমে বসে আছি এর পাশে। হঠাৎ শান্ত ভাইয়া এসে আগ বাড়িয়ে কথা বলতে শুরু করলো। এই লোকটাকে আমার একটু পছন্দ না। শান্ত হলো নেহাল ভাইয়ার বন্ধু। আমার গা ঘেঁষে বসে আমাকে একের পর এক প্রশ্ন করছে। তখনই নেহাল ভাইয়া আমাকে তার জায়গাতে বসিয়ে দিল, আর আমার জায়গাতে সে বসলো, আর শান্ত ভাইয়াকে উদ্দেশ্য করে বলল, ভাবি হয়, তোদের সম্মান দিয়ে কথা বলবি, বুঝছিস? কি বললাম বুঝতে পারছিস? তারা বুঝতে পেরেছে কি জানি না, তবে আমি যে কিছুই বুঝতে পারিনি। এটা আমার মুখ দেখে যে কেউ বলে দিতে পারবে কে ভাবি হয় আর কাকে সম্মান দেওয়ার কথা বলছে নেহাল ভাইয়া। রাতে সকলে ছাদে আড্ডা দিচ্ছে, আমিও তাদের সাথে আড্ডা দিচ্ছি। সকলে গানের কলি খেলতেছিল। নেহাল ভাইয়াকে এড়িয়ে গান ধরলো। নেহাল ভাইয়া একটু ভেবে গাইতে শুরু করলো, এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। অনেক রাত হয়ে গেছে। সকলে মিলে ঠিক করলো আজ সকলেই ছাদে ঘুমাবে। যে যার মতো শুয়ে পড়লো। আমি এক সাইডে বিছানা ঠিক করেছিলাম, কোথা থেকে শান্ত ভাইয়া এসে আমার পাশের বিছানা ঠিক করতে শুরু করলো। তখনই নেহাল ভাইয়া সকলের সামনে আমাকে কোলে নিয়ে তার জায়গাতে নিয়ে গিয়ে নিচে শুয়ে পড়ল। শুয়ে পড়ে আমাকে তার বুকে জড়িয়ে নিয়ে সকলের উদ্দেশ্যে বলল, গুড নাইট গাইজ। নেহাল ভাইয়ার এমন কাজে শান্ত ভাইয়া জারা আপু ছাড়া সকলেই খুব খুশি হলো। ভাইয়ার কোনো কোনো বন্ধু তো সিটি বাজাতে শুরু করে দিল, আর আমার যেন লজ্জায় মাটির সাথে মিশে যাওয়ার অবস্থা। বাড়িতে এই সব বাড়াবাড়ি করে ঠিক আছে, তাই বলে এখানে সকলের সামনে এমন করবে? উফ, সকলে কি না কি ভাবছে কে জানে। এই ভাইয়া, তোর কি কোনো কমন সেন্স নাই? দেখ সকলে আমাদের দেখে হাসাহাসি করছে। ওই কুত্তা, আমি কি তোর বিয়ে করা বউ নাকি যে তুই আমাকে এমনভাবে বুকে নিয়ে ঘুমাস, তাও আবার সকলের সামনে? খুব রেগে আস্তে আস্তে বললাম। ও নিজেও আমাকে কপি করে আস্তে আস্তে বলতে শুরু করলো, দেখ, তুই আমার শুধু অধিকার না, তুই আমার সম্পত্তি, আর আমার সম্পত্তিকে রক্ষা করার দায়িত্বটাও আমার। তাই আমার সম্পদটাকে আমি মুরগি বানিয়ে শেয়ালের মাঝে কিভাবে রাখবো বল? আর এখন চুপচাপ ঘুমা, না হলে কিন্তু সকলের মাঝে লিপ কিস করে দেবো বলে দিলাম। একে কোনো বিশ্বাস নেই, তাই চুপচাপ ওর বুকে মাথা রেখে শুয়ে আছি। অনেক রাত হয়ে গেছে, এখনো ঘুম আসছে না। দুপুরে ঘুমিয়েছিলাম, তার জন্য মনে হয় এমন হচ্ছে। ওর বুক থেকে মাথাটা তুলে দেখলাম সকলেই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ আমার চোখ গেল নেহাল ভাইয়ার ঘুমন্ত মুখটার ওপর। এই সাইকো ভিলেনটা ঘুমের মাঝেও এত সুন্দর লাগে, আগে কখনো খেয়ালও করিনি। সব সময় বক বক করা ঠোঁট দুটো এখন চুপচাপ দুজনের সাথে লেগে আছে। চোখের পাপড়িগুলো একটু বড় বড়, মনে হচ্ছে চোখটাতে একটা চুমু এঁকে দিই। ছিছি, এইসব আমি কি ভাবছি? দূর, ভাবছি তো কি হয়েছে, ওই লুচু তো সবসময় আমাকে চুমু দেয়, আমি একটা দিলে কি এমন ক্ষতি হবে? তাছাড়া ও তো দেখবেও না, ও তো ঘুমিয়ে আছে।
সব কিছুকে দূরে রেখে নিজের মনের ইচ্ছেটাকেই মেনে নিলাম। ধীরে ধীরে ও চোখের কাছে গিয়ে শান্ত চোখটাতে একটা চুমু দিলাম। এতে যেন মনটাকে শান্ত করতে পারলাম না, তাই ওর সারা গালে অনেকগুলো চুমু দিলাম। আজ আমার কি হয়েছে আমি নিজেও জানি না। বারবার মনে হচ্ছে আমিও নিজের মাঝে নেই। ওর কপালে আর একটা চুমু দিতেই চোখ খুলে অসহায় ভাব নিয়ে আমাকে বলল, সারা মুখ চোখে চুমু দিয়ে ভরিয়ে দিল, কিন্তু আমার এত সুন্দর গোলাপি ঠোঁটটা তোর চোখে পড়লো না? ওর তাকানো দেখে যেন আমার মরে যেতে ইচ্ছে করছিল। তার মানে ও জেগেই ছিল, ওকে বোকা বানাইছে। ছিছি, আমি এখনো ওর দিকে তাকাবো কিভাবে? কি ভাবছে ও? ছি, নিজেকে নিজে চড়াতে ইচ্ছে করছে। তখনই ও আমার মাথাটা উঁচু করে আমার ঠোঁটে হালকা করে একটা চুমু দিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, পাগলি, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। আর লুকিয়ে আদর করতে হবে না, আর আমাকে আদর করার জন্য সারা জীবন পাবি। ধুর, পাগলের মতো কি করে বসলাম? এটা মান সম্মানের ফালুদা বানিয়ে ফেললাম একেবারে। ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি জিসান ভাইয়ার রুমে শুয়ে আছি। বিছানাটাতে উঠে বসে এদিক সেদিক দেখতেই দেখলাম নেহাল ভাইয়া ওয়াশরুম থেকে একদম শাওয়ার নিয়ে বের হয়েছে। ভাইয়া, আমরা তো ছাদে ঘুমিয়েছিলাম, এই রুমে কখন এলাম? তোর মতো লুচ্চি মেয়েকে ছাদে রাখার সাহস পাইনি, তাই ঘুমানোর পর তোকে নিয়ে রুমে চলে আসছি। প্রথম তো আমাকে 1000টা চুমু দিয়ে আমার ভার্জিনিটি নষ্ট করার চেষ্টা করলি, পরে যত সবার সাথে এমন করিস সে ভয়ে চলে আসছি। মানে কি? আমি তোকে কখন চুমু দিয়েছি? যত সব ন্যাকামো, অভিনয় করে বললাম। বলেই ভাব নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। আজকে সকালে সকলের জন্য মোহনা খিচুড়ি রান্না করেছে জিসান ভাইয়ার আম্মু। সকলেই একসাথে বসে খাচ্ছে। আমিও নেহাল ভাইয়ার পাশে বসে আছি, কিন্তু সকলে নিজের হাতে খেলেও আমি খাচ্ছি না, কারণ নেহাল ভাইয়া আমাকে খাইয়ে দিচ্ছে। এই লোকটা লজ্জা বলতে কিছুই নেই। বাড়িতে যা করে অন্য বাড়িতেও কি তাই করতে হবে? বিরক্ত। কিন্তু কিছুই বলতে পারছি না, কারণ কিছু বলতে চাইলে সকলের সামনে লিপ কিসের হুমকি দেয় হারামি। নেহার, এটা কি বাড়াবাড়ি হচ্ছে না? ও কি ছোট বাচ্চা নাকি যে ওকে তুলে খাওয়াতে হবে? লোক লজ্জা বলে তো কিছু আছে নাকি? হেরে বাবা, মেয়েটা তোর কি হয় বলো তো? কাল থেকেই দেখছি আটার মতো লেগে আছো দুজনেই। আন্টি, চাচাতো বোন হয়। আসলে আন্টি জানেন তো, কিছু মেয়েরা এমন আছে যাদের স্বভাবটাই এমন। ছেলেদের গায়ে পড়া এই মেয়েটাও ঠিক সেই রকম। সকলের কথা শুনে আমার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তে শুরু করলো। খুব কষ্ট হচ্ছে। আর নেহাল ভাইয়া চুপচাপ খাচ্ছে আর আমার মুখে জোর করে খাবার দিচ্ছে, যেন কিছুই হয়নি। এবার আর চুপ থাকতে পারছিলাম না, তাই চলে আসার জন্য উঠতেই নেহাল ভাই আমার হাত ধরে আবার বসিয়ে দিল আর বলল, চুপচাপ খাবারটা শেষ কর। বলেই জোর করে আবার মুখের খাবার তুলে দিল। তার এমন আচরণে এখানে সকলেই খুব অবাক। খাওয়ার শেষে হাত মুখ মুছে ঝাড়া বুকে বলল, আর হ্যাঁ, এবার বল, কি যেন বলছিলি? ও ছোট বাচ্চা কি, তাই তো? হ্যাঁ, ওর সারা জীবন আমার কাছে ছোট বাচ্চার মতোই থাকবে। আর লোকলজ্জা তোর মুখে এইসব কথা মানাই না। নিজের শরীরটা তো পুরোই বের করে রাখছিস। শরীর দেখতে তোর লজ্জা করে না? আমাকে তো তুই থাক সেসব কথা। আমার নেহা তোর মতো বাজে মেয়ে না, বুঝতে পারছিস? ও তোর মতো নিজের শরীরের সাইজ কাউকে দেখায় না। আর আন্টি, আপনাকে বলছি, এই মেয়েটা আমার দুনিয়া, যাকে ছাড়া আমার পুরো দুনিয়াটাই অন্ধকার। ও আমার নিঃশ্বাস না, ও আমার প্রশ্বাস। আর হ্যাঁ, এই মেয়েটার প্রতি আমার আইনগত সম্পূর্ণ অধিকার রয়েছে। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। আর যারা তোকে বলছি, কোনো দিন যদি আমার নেহার নামটাও মুখে নিস, তাহলে তো পুরো জীবনটাই নরক বানিয়ে দেব। আমার দিকে ঘুরে আমার চোখের পানি মুছে দিয়ে কপালে একটা চুমু দিয়ে বলল, কেউ কিছু বললে চুপ করে থাকতে নেই, প্রতিবাদ করতে হয়। মনে রাখিস, অন্যায় যে করে আর অন্যায় যে সয়, দুজনেই কিন্তু সমান অধিকারী, সমান অপরাধী।
সারাদিন সকলেই কাজে ব্যস্ত ছিল। নেহাল ভাইয়ারাও সকলে কাজ করেছে, জিশান ভাইয়ার সাথে মজা করেছে। জিশান ভাইয়া মালিশা আপুর সাথে ফোনে কথা বলছে আর কাজ করছে। জিশান ভাইয়ার হবু বউ। আমি জিশান ভাইয়ার আম্মুর সাথে টুকটাক কাজ করছি। আন্টির সাথে আমার আগে থেকেই পরিচয়। আন্টি আমাকে খুব ভালোবাসে, নিজের মেয়ের মতোই আগলে রাখে। এর মাঝে নেহাল ভাইয়ার কাজ করছে আর একটু পরপর এসে আমার কিছু লাগবে নাকি জিজ্ঞেস করছে। নেহাল মনে হয় তোকে খুব ভালোবাসে। খুব। আমি যে ওর ছোট বোন, তাই তো এত ভালোবাসে। পাগলি মেয়ে, কে কেমন ভালোবাসে এটা যদি এখনো না বুঝিস তাহলে চলবে বল? মানে? কিছু না, একসময় তুই নিজেই আমার কথার মানেটা বুঝতে পারবি। জিসান ভাইয়ার রুমে বসে আছি, আমার পাশে নেহাল ভাইয়া বসে আছে, তার পাশে তার বন্ধুরা আর জিসান ভাইয়ার কাজিনরাও বসে আছে। তারা সকলে মিলে ঠিক করলো আজ গায়ে হলুদে মেয়েরা কলাপাতা কালার শাড়ি পরবে আর ছেলেরা কলাপাতা কালার পাঞ্জাবি পরবে। এটা ঠিক করে যে যার রুমে চলে গেল রেডি হতে। আমি নেহাল ভাইয়া আর জিসান ভাইয়ার রুমে। আসলে জিসান, তুই যা ওয়াশরুমে গিয়ে রেডি হয়ে নে, আমি আর নেহা তোর পরে রেডি হচ্ছি। আমি আর নেহাল ভাইয়া জিসান ভাইয়ার রুমেই থাকছি। এই রুমটা মনে হচ্ছে আমাদেরই, আমরা দুজন এই একটা রুমেই থাকি। এটা নিয়ে আন্টি বা জিসান ভাইয়া কেউ কিছু বলে না, সকলেই জানে আমরা আলাদা থাকি। শুধু আন্টি আর জিসান ভাইয়া জানে আমরা একসাথে থাকি। আমি ভেবে পাই না এরা দুজনে কিছু বলছে না কেন। জিসান ভাইয়া রেডি হয়ে রুম থেকে চলে গেল। নেহাল ভাইয়া আমার হাতে একটা লেহেঙ্গা ধরিয়ে দিয়ে বলল, এটা পরে আয় যা। কিন্তু ভাইয়া ওরা সকলে তো শাড়ি পরবে, আমি একা কেন লেহেঙ্গা পরবো? আর এটা তুই কখন কিনলি? দেখ নেহা, আমার বেশি কথা বলা পছন্দ না, আর তুই শাড়ি পরলে সকলের সামনে যাবি না, ব্যাস। আর একটা কথা শুনতে চাই না। আমি বসে আছি, তুই যা রেডি হয়ে নে। ভাইয়ার কথা শুনে ভ্রু কুচকে ওর দিকে তাকিয়ে রইলাম। এইভাবে তাকিয়ে কি দেখছিস? যা রেডি হয়ে নে। ওর সাথে কথা না পারিয়ে ওয়াশরুমে চলে আসলাম। তার মানে কি ওই ছেলেটা নেহাল ভাইয়ার ছিল, যে আমাকে রাতে এসে শাস্তি দিয়ে যায়? সেও তো চাইতো না আমি শাড়ি পরে কারোর সামনে যাই, তার জন্য আমার পেটে খামচি দিয়ে গেছে। তার মানে আমার ভাবনাটাই ঠিক, সেই ছেলেটা আর কেউ না, নেহাল ভাইয়া নিজেই। নেহাল বাবু, তুমি ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ দেখোনি? এবার তোমাকে আমি হাতে নাতে ধরবো। এতদিন কেন আমার সাথে এমন করেছিস, তার জবাব তো তোকেই দিতে হবে। কিরে, তোর হলো? ভাইয়া তুই একটু আন্টিকে ডেকে দিবি, আমার একটু প্রবলেম হয়েছে। কি সমস্যা আমাকে বল। আন্টি কাজ করছে। না মানে ভাইয়া চেন লাগাতে পারছি না। ঠিক আছে, দরজা খোল, আমি হেল্প করছি। তুই করবি মানে? তোর মাথা ঠিক আছে? এই বেশি কথা না বলে দরজা খোল, অনেক দেরি হয়ে গেছে। বাধ্য হয়ে দরজা খুলে দিলাম। এদিকে ঘোর বলেই চেন লাগাতে শুরু করলো। হঠাৎ পিঠের মাঝে একটা ভালোবাসার পরশ দিয়ে খুব তাড়াতাড়ি চেনটা লাগিয়ে দিয়ে ওয়াশরুম থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। আমি পুরো থ হয়ে গেলাম। এটা কি হলো? আচমকাই হাতটা পিঠে চলে গেল। আমার মুখ থেকে বের হলো, লুচ্চা কোথাকার, তোর বউ দেখিস থেকে বেশি লুচ্চি হবে। ড্রেসিং টেবিলের সামনে বসে হালকা মেকআপ করছিলাম, এমন সময় নেহাল ভাইয়া বেরিয়ে এসে আমাকে সাজতে দেখে বলল, এত সাজার কি আছে? তোকে সাজলেও পেত্রির মতোই লাগবে, বুঝলি? তাই এত সাজার কিছু নেই। আর চুলগুলো খুলে রাখ, যদি একটু সুন্দর লাগে। আমি ঘুরে ওকে কিছু বলতে যাব, এই তুই, আর কিছু বলতে পারলাম না। ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকলাম। আমি কাকে দেখছি? কোনো ছেলেও এত সুন্দর হতে হবে? কলাপাতার কালার পাঞ্জাবিতে কাউকে এতটা সুন্দর লাগতে পারে? উফ, আমি তো পাগল হয়ে যাব। ওই এভাবে হাঁ করে কি দেখছিস? হ্যাঁ, তোকে দেখছি। আচ্ছা, তোর এত সুন্দর হওয়ার কি দরকার বলতো? জানিস প্রতিদিন কত মেয়ে তোর উপর ক্রাশ খায়? ও তোর মাথা। আর কিছু বলতে দিলাম না। ও ঠোঁটের উপর আঙুল দিয়ে বললাম, চুপ, আজ আমি বলবো আর তুই শুনবি, বুঝলি? আচ্ছা বলতো, ছোটবেলা থেকে আমাকে কেন এত ভালোবাসিস? কেন এত আগলে রাখিস বলতো?
কেন, নিজের বউ বানাবি বলে? আচ্ছা, যদি ভালোই বাসিস তাহলে আমার সাথে লুকিয়ে এমন করিস কেন? আর কেনই বা লুকিয়ে ভালোবাসিস? ওই, তোকে আমি কেন ভালোবাসতে যাব? ও তাই না? ওকে ওয়েট। আমার ফোনটা নিয়ে সেই অচেনা নাম্বারটাতে ফোন দিলাম। সাথে সাথে খাটের উপর রাখা ফোনটা বেজে উঠল। ভাইয়া ধরার আগে ফোনটা আমি নিয়ে বললাম, এবার এটা বল, আমার নামে সিম তুলে আমার সাথে চিট করার কারণ কি? ও আমার থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল, সব তুই বুঝবি না বলেই চলে যাচ্ছিল। আমি পেছন থেকে ওকে জড়িয়ে ধরে বললাম, ছোটবেলা থেকেই আমার সব কিছু নিয়ে যখন তুই বকাবকি করতিস তখন আমার একটুও ভালো লাগতো না। কলেজে কোনো ছেলে আমার সঙ্গে আমার সাথে মিশতো না, কারণ তুই তাদের মানা করে দিয়েছিস। তখন খুব রাগ হতো, নিজেকে তোর হাতের পুতুল মনে হতো। কিন্তু আপুর বিয়েতে যখন তুই রিয়ানকে মারলি, আমাকে ওখান থেকে নিয়ে চলে আসলি, আবার রিয়ানের থেকে আমাকে বাঁচিয়ে নিজের বুকে নিয়ে ঘুমালি। প্রতি রাতে আমি ঘুমানোর পর আমার কপালে গুনে গুনে 10টা চুমু দিতি। তখন বুঝতে পারলাম তুই হয়তো আমাকে ভালোবাসিস, কিন্তু হয়তো দিয়ে তো আর কিছু হয় না, তাই বুঝেও না বোঝার ভান করে চুপ করে থাকতাম। কিন্তু আজ যখন যারা আপু আমাকে অপমান করলো, তখন তোর কথাগুলো শুনে আমার মনে হলো তুই সত্যি আমাকে ভালোবাসিস। কিন্তু সত্যি বলছি, তোর এই ভালোবাসা নামক অত্যাচারকে আমি খুব ভয় পাই। জানি আমার পেটের দাগটা তুই করেছিস, কিন্তু কেন ভাইয়া? এতগুলো কথা বলার পরও শুধু একটা কথাই বললো, নেহা, ভালোবাসিস আমাকে? কিছু সময় চুপ থেকে বলল, সত্যি বলতে তোর মনটাকে ভালোবেসতে পেরেছি কিনা জানি না, তবে তোর প্রেমে পড়ে গেছি। ও আমাকে পিছন থেকে ট্রেনে সামনের দিকে নিয়ে এসে কপালে একটা চুমু দিয়ে বলল, এটা তোর মোহ। যেদিন আমার মনটা বুঝতে পারবি, সেদিন আমাকে মন থেকে ভালোবাসবি। কথা দিচ্ছি, সেদিন তুই আমার থেকে যা জানতে চাইবি তার উত্তর দেব, আজ না। বলেই চলে গেল। আমি বেকুবের মতো দাঁড়িয়ে রইলাম। আমি কি সত্যি ওকে ভালোবেসে ফেলেছি, নাকি সত্যি শুধু মোহ এটা আমার? এইসব ভাবতে ভাবতেই বাইরে চলে আসলাম। বাইরে অনেক মানুষ আসলো। জিশান ভাইয়া একা, তাই তার বাবা মায়ের তার বিয়েতে কোনো কমতি রাখছে না। একমাত্র ছেলের বিয়ে বলে কথা, সব পিচ্ছিরা দৌড়াদৌড়ি করছে। আসলে বিয়েতে পিচ্ছিরাই বেশি মজা করে। পুরো বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখছিলাম কোথা থেকে নেহাল ভাইয়া এসে মুখে একটা পকোড়া গুজে দিয়ে গেল। এই নেহা, এখানে কি করছিস একা একা? চল ওখানে চল। আচ্ছা জিশান ভাইয়া, তুমি আর তোমার পরিবার আমাকে এত ভালোবাসো কেন? গুড কোয়েশ্চেন পাগলি মেয়ে। জানিস নেহা, তুই যখন একদম পিচ্ছি তখন আমি আর নেহাল সারাদিন তোর পাশে বসে থাকতাম। বেশিরভাগ সময় তোদের বাড়িতেই থাকতাম। আসলে ছোটবেলা থেকে তোদের সাথে আমাদের একটা ভালো রিলেশন আছে, তাই আম্মু আব্বুও কিছু বলতো না। একটা মজার বিষয় কি জানিস, নেহাল ছোটবেলাতেই আমাকে বলতো, জিশান দেখ দেখ, এটা আমার বউ। আর আমি হাসতাম আর বলতাম, হ্যাঁ এটা তোর বউ আর আমার ছোট বোন। সেই থেকে তোকে নিজের বোনের মতো ভালোবাসতাম। আর আমি হাসতাম আর বলতাম, হ্যাঁ এটা তোর বউ আর আমার ছোট বোন। সেই থেকে তোকে নিজের বোনের মতো ভালোবাসতাম। জানি না তুই নিজের ভাইয়া ভাবিস কি না, তবে আমার পরিবারের সকলে তোকে আমাদের বাড়ির ছোট মেয়ে মনে করে। তোকে আমার বাড়িতে আনতে চাইলে নেহাল আনতে দিত না, তাই এই বাড়িতে খুব একটা আশা হয়নি তোর। জিশান ভাইয়ের কথার মাঝেই ভাইয়া বলে জড়িয়ে ধরলাম। আমার একটা ভাইয়ার খুব দরকার ছিল। আজ থেকে তুমি আমার বড় ভাইয়া। আর সাইকোটা আমার কেউ না, সব সময় শুধু বকাবকি করে। কোথা থেকে নেহাল ভাইয়া এসে আমার মাথায় টোকা দিয়ে বলল, আমি সাইকো তাই না? আর তুই কি বলবো জিশানকে? কে কাল রাতে ছাদে কি করছিস বলবো? কিছু বলার আগেই ওর মুখ চিপে ধরে বললাম, বলিস না ভাইয়া প্লিজ। আমার হাত সরিয়ে বলল, ঠিক আছে বলবো না, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আজ তো তুই আমার শালা মানে নিজের ভাইয়াকে পেয়ে গেলি। তো 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 আজ থেকে
আমাকে আর ভাইয়া বলা চলবে না। যতবার আমার সাথে কথা বলিস প্রতিটা কথার সাথে ভাইয়া লাগিয়ে দিস। আজিব তো, ভাইয়া বলবো না তো কি বলবো, তুই বল। কেন? আমার এত সুন্দর একটা নাম আছে, তা কি তোর পছন্দ হয় না? নাম ধরে ডাকবি। আমি কিছু বলতে যাব তার আগে জিসান ভাইয়ার ফোনটা বেজে উঠলো। মাইশাপু ভিডিও কল দিয়েছে। কিরে শালা, তোর বউ তো দেখি তোকে দেখার জন্য পাগল হয়ে গেছে। আমার পোড়া কপাল, আমার বউটা যদি একটু এমন হতো। এই ভাইয়া, তোর আবার বউ আসলো কই থেকে? আমাদের না জানিয়ে বিয়ে করে ফেলেছিস নাকি? এই তোরা ঝগড়া কর, আমি কথা বলি। তোরা দুটোই আসলে সাইকো, বুঝলি? বলে জিসান ভাইয়া চলে গেল স্টেজের দিকে। গায়ে হলুদ শুরু হয়ে গেছে এর মাঝে। আন্টি আঙ্কেল আগে দিয়ে দিল, তারপরে একে একে সকলেই দিয়ে দিল। জিসান ভাইয়াকে তো সকল বন্ধুরা মিলে হলুদে গোসল করিয়ে ছেড়েছে। আমি এক কোণে বসে আছি। নেহাল ভাইয়া আমাকে স্টেজে নিয়ে গিয়ে বলল জিসানকে হলুদ মাখাতে। আমিও হাসি মুখে জিসান ভাইয়ার পুরো মুখে হলুদ মাখিয়ে দিলাম। বোন হয়ে ভাইটার সাথে এমন করতে পারলেই নিহা। আমি হাসতে হাসতে বললাম, ভাইয়ার সাথে করবো না তো কার সাথে করবো? স্টেজ থেকে নামতে যেতেই নেহাল ভাইয়া হাত টেনে আমার গালে হলুদ মাখিয়ে দিয়ে বলল, এবারে ঠিক আছে, আমার হলুদ পরীর মতো লাগছে। লজ্জায় ওখান থেকে দৌড়ে চলে আসলাম। কোথা থেকে জারাউপু এসে আমাকে বলতে শুরু করলো, এই মেয়ে, তুমি নেহালকে কি তাবিজ বশীকরণ করেছো বলো তো, যে ও তুমি ছাড়া আর কোনো মেয়ের দিকেই তাকায় না? এই কয়দিনে এটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি জারাউপু নেহাল ভাইয়াকে ভালোবাসে। তাই ওকে একটু জ্বালানোর জন্যই বললাম, এটা ভালোবাসার তাবিজ গো আপু, তুমি বুঝবে না। এই তাবিজের কথা মনে হলেই আমার আর নেহাল ভাইয়ার একটা গান মনে আসে, জানো তো আপু? কি গান? নেহাল জ্বালাইয়া গেল মনের আগুন নিভাইয়া গেল না। তোমার যদি বিশ্বাস না হয় নেহাল ভাইয়াকে গিয়ে বলো। যাও। যারা আপু আমাকে আর একটা কথা না বলে নেহাল ভাইয়ার কাছে চলে গেল। নেহাল, তোমার সাথে আমার একটা কথা আছে। বল, কি কথা? আচ্ছা নেহাল, তোমার তাবিজের কথা মনে হলে কিসের কথা মনে পড়ে? তখনই নেহাল ভাইয়ার ফোনে টুং করে একটা SMS আসলো। SMSটা আমি লিখে দিয়েছি, বল নেহা জ্বালাইয়া গেল মনের আগুন নিভাইয়া গেল না। আর নেহাল ভাইয়া তাই করলো। সারাকে এই কথাটা বললো আর আমি জারা আপুর পাশে গিয়ে জোরে জোরে হাসতে লাগলাম। আমাকে হাসতে দেখে জারা আপু রেগে গেল, কিন্তু আমার হাসি থামছেই না। নেহা, কাহিনী কি বলতো? ও তুই বুঝবি না, তোর বোঝার বয়স হয়নি বলেই ওখান থেকে চলে আসলাম। এটাও কি বলে গেল, আমার বোঝার বয়স হয়নি? তোকে তো আমি পরে দেখে নিব। সকলে মিলে ঠিক করা হলো আমরা মাইসা আপুকে হলুদ দিতে যাব, আর আমাদের সাথে জিসান ভাইয়াও যাবে। যেই ভাবা সেই কাজ। সকলে একসাথে বেরিয়ে পড়লাম। ওখানে গিয়ে তো জিসান ভাইয়াকে সকলে মিলে মুরগি বানানো শুরু করে দিয়েছে। মাইশাপুর বাবা বলল, জিসান তুমি এখানে? জিসান ভাইয়া কিছু বলার আগে নেহাল ভাইয়া বলল, আসলে আঙ্কেল, মাইশাকে গায়ে হলুদের সাজে কেমন দেখতে সেটাই দেখতে এসেছে। বলেই সকলে মিলে হাসতে শুরু করে দিল। মাইসা আপুকে সকলে মিলে হলুদের রানী বানিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। গেটের ভিতর দিয়ে বাড়ির ভেতরে যাচ্ছিলাম। আমার এক পাশে দাঁড়িয়ে আছে নেহাল ভাইয়া আর এক পাশে জারা আপু। হঠাৎ ব্যথায় চিৎকার দিয়ে উঠলাম। আমার চিৎকারে নেহাল ভাইয়া আমার হাত ধরে বলল, কি হয়েছে? আমি ইশারায় পা দেখালাম। পায়ের ভিতর একটা পিন ঢুকে পড়েছে। ব্যথা সহ্য করতে না পেরে কান্না করে দিলাম। নেহাল ভাইয়া সকলের মাঝে আমাকে কোলে তুলে নিয়ে বাড়ির ভেতরে চলে আসলো। বাড়ি ভর্তি মানুষ আমার দিকে তাকিয়ে আছে। নেহাল ভাই আমাকে সোফাতে বসিয়ে দিয়ে আস্তে করে পা থেকে পিনটা বের করে ড্রেসিং করে দিল। পায়ের ব্যথা করছে খুব। চুপচাপ বসে আছি। নেহাল ভাইয়া আমার পাশে বসে মাথা নিচু করে আছে। হঠাৎ জিশান ভাইয়াকে বলে উঠল, জিশান, গেটে পিন কোথা থেকে আসলো? ওখানে তো পিন থাকার কথা না। কিছু বলার আগে উঠে জারা আপু বলে উঠল, আজীব তো, এটা নিয়ে এত কথা বলার কি আছে? ডেকোরেশনের কাজ করছে চারিদিকে, হয়তো তখনই
ফিন পড়ে গেছে। যারা, কথাটা আমি তোকে বলিনি, তুই হঠাৎ উত্তর দিতে এলি কেন? যারা আপু আমার দিকে কিছু সময় তাকিয়ে থেকে জিসান ভাইয়াকে বলল, জিসান, গেটে সিসি ক্যামেরা আছে তো? আছে। চল দেখবো আমি। তখনও যারা আপু আবার বলল, এটা বেশি বেশি হচ্ছে না নেহাল? কে শোনে কার কথা? আমার পাশে আন্টিকে বসিয়ে রেখে জিসান ভাইয়া আর যারা আপুর হাত ধরে নিয়ে গেল। তাদের সাথে নেহাল ভাইয়ার সব বন্ধুরা গেল। একটু পরে সকলেই আবার আসলো। নেহাল ভাইয়া আমার পাশে বসে আমার হাত নিজের হাতের মাঝে নিয়ে বলল, যারা এই বাড়িতে থাকলে আমি আর 1 মিনিটও থাকবো না। তার কথাই বুঝতে পারলাম যে কাজটা যারা আপুই করেছে। জিসান ভাইয়াকে আর কিছু বলতে দিলাম না। তখনই যারা আপু চিৎকার করে বলতে শুরু করে, আমি যা করেছি বেশ করেছি। সেই কলেজ লাইফ থেকে তোমার পিছনে পড়ে আছি আমি, কখনো আমার দিকে তাকিয়েও দেখোনি। আর ওই মেয়েটার মাঝে এমন কি আছে যা আমার মাঝে নেই? বলো নেহাল। ওর থেকে 1000 গুণ বেশি সুন্দর আমি। হ্যাঁ, আমি নিজেকে রানী ভিক্টোরিয়া মনে করি, তবে ওই মেয়ের মতো নিজেকে মনে করি না, আর না কোনোদিনও করতে চাই। ও তো একটা চরিত্রহীনা মেয়ে, যে কিনা নিজের শরীর দেখিয়ে নিজের চাচাতো ভাইকে বশ করেছে। লজ্জা করা দরকার একটা অবিবাহিত ছেলের সাথে রাতে এক ঘরে ঘুমাতে। আপুর এই একটা কথায় পুরো বাড়ির মানুষ থমকে গেল। তখনও যারা আপু একটা ভিডিও বের করে সকলকে দেখালো আর বলল, দেখো কি মেয়ে একটা, বিয়ের আগে অন্য কারোর সাথে রাত কাটাচ্ছে। ভিডিওতে আমি নেহাল ভাইয়ার বুকে মাথা রেখে ঘুমাচ্ছি, আর নেহাল ভাইয়া আমার মাথায় বিলি কেটে দিচ্ছে। একে তো পায়ের ব্যথা, তার উপরে এদের এমন কথায় চোখের পানি যেন আর থামছিল না। তখনই যারা আপুর থেকে নেহাল ভাইয়া ফোনটা কেটে নিয়ে ভেঙে ফেললো, আর যারা আপুকে নিজের সবটুকু শক্তি দিয়ে থাপ্পড় মারলো। টাল সামলাতে না পেরে যারা আপু পড়ে গেল। আমি কিছু শুনতে চাই না। ওর সাহস হয় কিভাবে যে ও আমার কলিজায় হাত দেয়? ও কি ভাবে নিজেকে রানী ভিক্টোরিয়া? তোর সাহস হয় কিভাবে নেহাকে এত বাজে কথা বলার? তখন পাশ থেকে একজন বয়স্ক বলল, মেয়েটা তো ঠিকই বলছে, লজ্জা তো তোমাদের পাওয়া উচিত। আর কিছু বলতে না দিয়ে নেহাল ভাইয়া বলল, অনেক বলে ফেলেছিস, আর একটা কথাও বললে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আর হ্যাঁ, সকলে কান খুলে শুনে রাখো, নেহা আমার বিয়ে করা বউ। আমার বউয়ের সাথে আমি কোথায় কিভাবে থাকবো এটা একান্ত আমার ব্যক্তিগত বিষয়। বলেই জিসান ভাইয়া কিছু একটা ইশারা করে আমাকে কোলে তুলে নিয়ে জিসান ভাইয়ার রুমে চলে আসলো। ওর কথায় ওখানকার সকলের সাথে আমি নিজেও খুব অবাক হলাম। আমাদের আবার কবে বিয়ে হলো যে আমি নিজেই জানি না। ঘরে বসে আছি, আমার পাশে বসে পায়ে মলম লাগিয়ে দিচ্ছে নেহাল ভাইয়া। আমি হঠাৎ করে জিজ্ঞাসা করলাম, নিজেকে বাঁচানোর জন্য এত বড় মিথ্যা কথাটা বলতে পারলি তুই ভাইয়া? আর যারা আপু তো ভুল কিছু বলেনি, সত্যি তো বলেছে। একটা অবিবাহিত মেয়ে হয়ে আমি তোর সাথে রাত কাটাচ্ছি। কথাটা বলতে যতটা না দেরি হয়েছে, আমাকে থাপ্পড় মারতেও নেহাল ভাইয়া ততটা সময় লাগেনি। আর যদি কোনোদিন এইসব বাজে কথা বলেছিস তো তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো বলে দিলাম। বলেই আমাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল, আমি কোনো মিথ্যা কথা বলিনি। তখনই জিসান ভাইয়া রুমে ঢুকে পড়ে আর চোখে হাত দিয়ে বলে, কিন্তু নেহাল, সরি, ভুল সময় চলে আসলাম, আপনাদের রোম্যান্সটা নষ্ট করে দিলাম। যারা, অভিনয় কম কর। আর ওদিকে কি অবস্থা? আর বলিস না, তোর আর নেহার বিয়ের রেজিস্ট্রি পেপার দেখে তোর এক একজনের চোখ আম গাছে উঠে গেছে। আমাদের বিয়ের রেজিস্ট্রির পেপার মানে? তখনই জিসান ভাই আমার হাতে একটা কাগজ দিয়ে বলল, এটা পড়, সব বুঝতে পারবে। এটা সত্যিই আমাদের বিয়ের পেপার। তারপরে জিসান ভাইয়া আমাকে সব বলে কিভাবে নেহাল ভাইয়া আমাকে বিয়ে করেছে, আর এটা আমাদের পরিবারও জানে, শুধু আমি জানি না। রাগে দুঃখে কান্না করতে শুরু করে দিলাম। জিসান ভাইয়া, আমার একটা কাজ করে দেবে? কি কাজ বল? আর এইভাবে কান্না করিস না আমার লক্ষ্মী বোন, প্লিজ। আমাকে একটা হোস্টেলের ব্যবস্থা করে দিতে পারবে? আমি এখান থেকে হোস্টেলে চলে যাব।
আমার কথা শুনে নেহাল ভাই আমার দিকে তাকিয়ে আছে, যেন চোখের পলক আর পড়ছে না। একবার জিশান ভাইয়ের দিকে তাকিয়ে কি যেন ইশারা করলো। জিশান ভাইয়া দরজা লক করে চলে গেল। আমি আর এখানে থাকবো না বলেই কাটা পাটা নিয়ে নিচে নামতেই নেহাল ভাইয়া আমাকে হাত ধরে টেনে নিয়ে কোলে বসিয়ে দিল। বাঁধা চুলগুলো খুলে দিয়ে আমাকে জড়িয়ে ধরে চুলের মধ্যে মুখ ডুবিয়ে নেশা ধরা কণ্ঠে বলল, আমাকে ছেড়ে কখনো যাস না নেহা, প্লিজ। মরে যাব তাহলে তোকে ছাড়া। আমি জানি না কেন, যেন তোকে ছাড়া আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তোকে না দেখলে পাগল পাগল লাগে। কখনো যাস না প্লিজ। আমি বুঝতে পারছিলাম না নেহাল ভাইয়া কান্না করছে আর কথাগুলো বলছে। আমি তার দিকে ঘুরে গলাটা জড়িয়ে ধরে বললাম, যাব না, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুই আমাকে চিট করে বিয়ে করেছিস। কেন করেছিস আমি জানি না, আর জানতেও চাই না, তবে আমার রাগ কমবে একটা কাজ করলে। কি কাজ তুই বল, আমি তোর জন্য সব কাজ করতে পারবো। আমি তার চোখের পানিগুলো দিয়ে মুছে দিয়ে বললাম, তুই আমাকে চিট করে বিয়ে করেছিস। কেন এইভাবে বিয়ে করেছিস বল। আমি জানি না, আর জানতেও চাই না, আর তুই যদি আমার কথায় রাজি হোস তাহলে আমি তোর কাছে থাকবো। আমার শর্ত হলো, কাল জিশান ভাইয়াদের বিয়ের পরে তার সাথে আমাকে আবার বিয়ে করতে হবে সকলের সামনে তোর, যেন আমাকে কেউ আর বাজে মেয়ে বলতে না পারে। বিয়ে শেষ করে আমরা দুজন বাড়ি চলে যাব, এবং বাড়ি গিয়ে গুনে গুনে 1 বছর তোকে আমার থেকে দূরে থাকতে হবে, মানে আমার হাতটাও ধরতে পারবি না, এইভাবে থাকতে হবে। কথাটা বলে আমি তার দিকে হাসি মুখে তাকালাম। সে আমার দিকে অসহায়ভাবে তাকিয়ে আচমকা আমাকে জড়িয়ে ধরে বলল, এমন করিস না প্লিজ। দেখ, তুই আর যাই বলবি আমি সব করব, তোর সব কথাই রাখবো, কিন্তু তোর থেকে 1 সেকেন্ডও দূরে থাকতে বলিস না। আমি সত্যি বলছি, মরে যাব। ও, তার মানে তুই আমার সাথে রাজি না, তাই তো? ওকে, আমি আব্বুকে বলে দেবো যে আমি এমন জায়গাতে চলে যাব তুই কোনোদিনও আমাকে খুঁজে বের করতে পারবি না, ডিয়ার চিটিং হাজব্যান্ড। একটু ভেবেও বলল, ঠিক আছে, আমি রাজি, কিন্তু আমি তোর সাথে থাকব। এটা তুই 1000বার বারণ করলেও আমি শুনবো না। কাল আমাদের আবার বিয়ে হবে, এবং কাল থেকে তুই আমার রুমে আমার সাথে থাকবি। তবে হ্যাঁ, কথা দিচ্ছি, তোর অনুমতি ছাড়া তোকে জড়িয়ে ধরে ঘুমানোর বাইরে আর কিছুই করব না। আমি কিছু বলতে যাব, তখনই জিসান ভাইয়া দরজার বাইরে থেকে বলল, আসতে পারি? আয়। এই নে তোদের খাবার। নেহার তো পায়ে ব্যথা, বাইরে গিয়ে খেয়ে আসতে পারবে না, তাই তোদের দুজনের খাবার দিয়ে গেলাম, খেয়ে ঘুমিয়ে পড়। রোমান্স না হয় পরে করিস। বলে চোখ মারলো নেহালকে। তখনই আমি নেহালকে বললাম, আচ্ছা ভাইয়া, তোরা একটা এত ভিলেন কেন বলতো? হ্যাঁ। নেহাল ভাইয়া কিছু বলার আগে জিশান ভাইয়া বলল, আচ্ছা নেহাল, নেহার যদি বাচ্চা হয় তাহলে তুই ওর কি হবি বলতো? চল আমি বলি, তুই হবি নেহার বাচ্চার মামা, কারণ নেহা তোকে 1000বার ভাইয়া বলে প্রমাণ করে দেয়, তুই তার বাচ্চার মামা হবি। জিশান ভাইয়ার কথায় নেহাল ভাইয়া আমার দিকে রক্তিম চোখ নিয়ে তাকালো। সেই সুযোগে জিশান ভাইয়া আগুনে ঘি ঢেলে চলে গেল। বিপদে পড়লাম আমি। আস্তে আস্তে করে বললাম, আমার না খুব ক্ষুধা লাগছে ভাইয়া। ও আর কিছু বলল না, খাবারের প্লেটটা হাতে নিয়ে আমাকে খাইয়ে দিল আর নিজেও খেলো। তারপরে মলম লাগিয়ে দিয়ে কাটা জায়গাতে একটা চুমু দিল। আমি সাথে সাথে পা সরিয়ে নিয়ে বললাম, কি করছিস? মাথা ঠিক আছে তোর? পায়ে চুমু দিচ্ছিস কেন? তোর কোথায় চুমু দেব তুই বলে দে। অসভ্য বলেই উল্টো দিক হয়ে শুয়ে পড়লাম। একটু পরে দেখি ও আমার কাছে শুয়ে পড়ল। এই, তুই এখানে কি করিস? যা এই রুম থেকে অন্য রুমে গিয়ে ঘুমা, আর নয়তো নিচে ঘুমা। আমার কথায় ও একটু চুপ থেকে আমাকে জড়িয়ে ধরে পুরো নিজের উপর নিয়ে নিল। তারপর কানের কাছে এসে বলল, খুব সাহস বেড়ে গেছে তাই না? পাখা গজিয়েছে। পাখা কাটতে কিন্তু আমার একটুও সময় লাগবে না। আজ লাস্ট বার বলে দিলাম, নিজের কাছ থেকে আমাকে সরানোর চেষ্টা কোনোদিন করবি না। যদি করিস তাহলে খুব খারাপ হয়ে যাবে। বলেই আমার ঘাড়ে খুব জোরে একটা কামড় দিল। আমি ব্যথায় চিৎকার করে উঠলাম। সাথে সাথে ও ঠোঁট জোড়া দিয়ে আমার ঠোঁটটা দখল করে নিল। একটু পর ছেড়ে দিয়ে বলল, এভাবে চিৎকার করিস না, বাইরের মানুষ অন্য কিছু মনে করবে। আমি লজ্জায় ওর বুকে মুখ লুকালাম। ও খুব শক্ত করে আমাকে জড়িয়ে ধরে বলল,
আজ থেকে যতবার ভাইয়া ডাকবি ততবার তোর এই ঘাড়ের দাগটা মানুষ দেখবে, মনে রাখিস। তুই এত শয়তান কেন বলতো? একটু ভালো হতে পারিস না ভাইয়া? আমার কপালে একটা ডিপলি কিস করে বলল, না পারি না, আমি সারা জীবন এমনই থাকবো, আর আমাকে সারা জীবন তো আদর করতে হবে, বুঝলি? কথা বলতে বলতে ঘুমিয়ে গেলাম। রাতেও জোর করে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। আমি আর কিছুই বললাম না। সকালে ঘুম থেকে উঠে দেখি এখনো ঘুমিয়ে আছে। দেখে মনে হচ্ছে মনের মধ্যে কোনো প্যাচ নাই। গালে ছোট ছোট দাড়িগুলো খুব সুন্দর লাগছে। আর মনেই ওর গালে হাত চলে যায়। পাগল এত ভালোবাসে, কিন্তু এতদিন মুখেও বলেনি। ওর কপালে একটা চুমু দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। এসে দেখি খাটে বসে আছে। কে ভাইয়া, এভাবে বসে আছিস কেন? ভাইয়া আমার কথার উত্তর না দিয়ে আমার হাতে একটা শপিং ব্যাগ দিয়ে বলল, বিয়েতে এটা পরবি, ঠিক আছে? বলেই ওয়াশরুমে চলে গেল। ব্যাগে একটা সাদা গ্রাউন্ড ছিল, সোনালি সুতোর কাজ করা। খুব সুন্দর লাগছিল গ্রাউন্ডটা। ভাইয়ের চয়েস আছে, নইলে কি আর আমার মতো সুন্দর মেয়ে প্রেমে পড়ে? কথাগুলো একটু জোরেই বলছিলাম। পিছন থেকে ভাইয়া বলল, তাই নাকি? পাগল, তোকে কে বলেছে তুই সুন্দর? পাগল হতে যাবো কেন? আমি যদি সুন্দর না হতাম তুই কি আমার প্রেমে পড়তি? তোর মাথায় গোবর ছাড়া কিছুই নেই, বুঝলি নেহা? তুই তো জানিস ছোট থেকে আমি কেন সুন্দর মেয়েদের সাথে কথা বলি না। আসলে সুন্দর মেয়েতে আমার অ্যালার্জি আছে, তাই তো তোর মতো পেতনিকে বিয়ে করেছি। ওই কি বললি তুই আমার? আর কিছু বলতে পারলাম না। ওর নিজের ঠোঁট দিয়ে আমার ঠোঁট দুটো দখল করে নিল। একটু পর ছেড়ে দিয়ে বলল, মুখ থেকে একটা শব্দ বের করবি তো সাথে একটা করে কিস ফ্রি পাবি, বলে দিলাম। ভালো চাস তো জামাটা পরে এসে তোর একমাত্র বরকে দেখা। বিয়ে বাড়ি বলে কথা, সকলেই কাজে ব্যস্ত। আর নেহাল ভাইয়ার তো কাজের সাথে জিশান ভাইয়ার সাথে ফাজলামো করছে। দুপুরের দিকে মা, কাকিমা, কাকু চলে আসলো। আব্বু আসেনি, কাজে আটকে। মা কাকিমা আমার সাথে কথা বলতেই আসতেই আমি সেখান থেকে চলে গেলাম। কোনো কথাই বলবো না তাদের সঙ্গে। তারা সকলেই আমার সাথে চিট করেছে। 2টোর দিকে বরযাত্রী হিসেবে আমরা সকলেই বেরিয়ে পড়লাম। বেশিরভাগ সকলেই গাড়ি করে যাচ্ছে, আর কেউ কেউ বাইকে। আমি নেহাল ভাইয়ের সাথে বাইকে যাচ্ছি। মাঝপথে নেহাল ভাইয়া হঠাৎ করে বাইক থামালো। কি ভাইয়া, ওরা তো চলে যাচ্ছে। আমরা আর কিছুই বলতে না দিয়ে পেছন থেকে ঘুরে আমার দুগালে হাত রেখে কপালে একটা চুমু দিয়ে আবার ঠিক হয়ে বসে বাইক চালাতে শুরু করলো। আর আমি পুরো মেরে গেলাম। এইটা কি হলো? এই হারামি কি সত্যি লাজ লজ্জা কিছুই নেই তোর? রাস্তার মাঝে এসব কি হচ্ছে? এইসব ভাবতে ভাবতে বিয়ের বাড়িতে চলে এলাম। আর বিয়ে বাড়ি মানেই গেট ধরা, প্লেট সাজানো, জুতো চুরি করা, এইগুলো তো হবেই। আর জিশান ভাইয়াকে পুরো ফকির বানিয়ে ছাড়বে এই বাড়ির মেয়েগুলো। বাড়ির ভেতরে গিয়ে মাইশা আপুকে জড়িয়ে ধরলাম। তার সাথে একটু কথা বলে চলে আসলাম। খুব সুন্দর করে সাজানো হয়েছে বাড়িটা। আমারও কত ইচ্ছে ছিল এইভাবে কোণে সেজে বসে থাকবো, আর আমার বর মশাই এসে আমাকে বিয়ে করে নিয়ে যাবে। এই নেহালের বাচ্চা আমার সব ইচ্ছায় পানি ঢেলে দিয়েছে। ভাবতে ভাবতে খাবার টেবিলে গিয়ে বসলাম খাবো বলে। তখনই আমার পুরো পরিবার এসে আমার সাথে বসে পড়ল। নেহাল ও বন্ধুদের ছেড়ে আমার কাছে এসে বসলো। কিরে, তুই মা কাকিমার সাথে কথা বলছিস না কেন? ও সরি, আসলে খেয়াল ছিল না। আসসালামু আলাইকুম শাশুড়ি মা। আসসালামু আলাইকুম আন্টি। নেহাল, মেয়েটা আমাদের পাগল হয়ে গেছে নাকি? না মা, আসলে আমি ওকে বিয়ে করেছি এটা ও জেনে গেছে, তাই এমন করেছে। ও এটাও জানে না তোমরা সব কিছুই জানো। ওকে কিছুই বলিনি, তাই হয়তো অভিমান করেছে। চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। আমি চেয়ারে চুপচাপ বসে আছি। হুট করে সকলের চোখের আড়ালে নেহাল ভাইয়া এক হাত দিয়ে আমার কোমর জড়িয়ে ধরে রইল। আমি চোখ বাঁকি তার দিকে তাকাতেই সে বলল, চুপচাপ খা, বেশি কথা বলবি না, বললেই সকলের মাঝে কিস করে দেব। দেখ নেহা, লজ্জা নারীদের জন্য, ছেলেদের জন্য না। একটা ছেলে এসে আমার প্লেটে মাছ দিচ্ছিল। তখনই নেহাল ভাইয়া এসে বলল, ভাইয়া ওকে মাছ দিও না। আমি আসলে মাছ খেতে পারি না। পুরো খাওয়ার সময়টা ও আমার কোমরটা জড়িয়ে ধরেছিল। বিরক্ত লাগছিল। খাবার
শেষে কোথা থেকে কয়েকটা মেয়ে এসে আমাকে জোর করে নিয়ে গেল। আমি বারবার বলছিলাম তোমরা কারা, ওরা আমার কোনো কথাই উত্তরই দিচ্ছিল না। নেহাল ভাইয়া দিকে তাকিয়ে দেখি ও মুচকি মুচকি হাসছে। মেয়েগুলো আমাকে একটা রুমে নিয়ে গিয়ে জোর করে একটা নীল রঙের বেনারসি পরিয়ে দিল, হালকা মেকআপ করিয়ে দিল। কিছু বলতে গেলেই বলে একটু পরে বুঝতে পারবে। একটু পরে মেয়েগুলো আমাকে গিয়ে মাইশা আপুর পাশে বসিয়ে দিল। আমি মাইশা আপুকে বললাম, আচ্ছা মাইশা আপু, এখানে কি হচ্ছে একটু আমাকে বলবে? তখন মাইশা আপু আমাকে সামনের দিকে তাকাতে বলল। সামনের দিকে তাকিয়ে তো আমি পুরোই ক্রাশ খাইলাম। নীল রঙের পাঞ্জাবিতে এদের দুজনকে এত সুন্দর লাগছে কেন? দুজনকে একই রকম সেজেছে। আমি মাইশা আপুকে একবার দেখে নিজের দিকে তাকালাম। হ্যাঁ, আমাদেরও একই সাজ। বুঝতে পারলাম এটা প্ল্যান করে করা হয়েছে। তখনই নেহাল ভাইয়া আমার পাশে বসে আমাকে বলল, তোমাকে আজ কনের সাজে খুব সুন্দর লাগছে। ওর মুখে তুমি ডাকটা শুনে আমার পুরো শরীরে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। এই প্রথম ও আমাকে তুমি বলে ডাকলো। একটু পরেই কাজী সাহেব এসে বিয়ে পড়ানো শুরু করে দিল। আগেই জিসান মাইশা আপুর বিয়ে পড়ানো হলো, তারপর আমার আর নেহাল ভাইয়ার বিয়ে পড়ানো শেষে নেহাল ভাইয়া আমার কানে কানে বলল, নাও, তোমার ইচ্ছেটা পূরণ করে দিলাম। আমি পিছন ঘুরে নেহাল ভাইয়াকে জড়িয়ে ধরলাম। এতে যেন ওর প্রশ্নের উত্তর পেয়ে গেল। আমাকে কোলে তুলে খাটে বসিয়ে দিয়ে আমার কপালে একটা চুমু দিল। তারপর দুজনে হারিয়ে গেলাম অজানা এক সুখের সাগরে। এর বাঁধন খুলে যেন আমি আর কোনো দিনও বের হতেই পারবো না, আর বের হতেও চাই না। ওদিকে জিশান দরজার সামনে দাঁড়িয়ে আছে। ওর বন্ধুরা মিলে আর কাজিনরা সকলে মিলে বলছে 10,000 টাকা না দিলে ফুলসজ্জার ঘরে ঢুকতে দেবে না। জিশান খুব চিন্তায় পড়ে গেল। এখন কি করবে? এমনি এমনি তো এদের আমি 10,000 টাকা দিব না। হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম, তখনই শাওন আমাকে ধরে বলল, এই জিসান, এই তোর আবার কি হলো? আমি কিছুই বললাম না। ওরা সকলে মিলে তাড়াতাড়ি দরজা খুলে আমাকে খাটে শুয়ে দিল। আমাকে এই রকম দেখে মাইশা তো প্রায় কেঁদেই দিবে এমন অবস্থা। জিশান লাফ দিয়ে উঠে মাইশাকে জড়িয়ে ধরে বলে, আরে পাগলি, আমার কিছু হয়নি। ওই দেখো, ওই হারামিগুলো আমাকে ভিতরে আসতে দিচ্ছিল না, তাই একটু বুদ্ধি খাটিয়ে টাকা বাঁচিয়ে তোমার কাছে চলে আসলাম। শালা হারামি, 10,000 টাকায় তোর কাছে এত বড় হয়ে গেল যে আমাদের সাথে এত বড় অভিনয় করলি। দেখ, আমি তোদের টাকা দেবো একটা শর্তে। যদি শর্ত পূরণ করতে পারিস তাহলে যা কথা দিলাম, 10,000 টাকা না দিলেও 5,000 টাকা দিব। তুই শালা এত কিপটামি করিস কেন? আচ্ছা বল, কি শর্ত? শর্ত হলো, আজ থেকে তোরা পুরো 10 দিন তোদের জিএফভিএফ এর সাথে কোনো রকম যোগাযোগ করতে পারবি না। আর হ্যাঁ, মিথ্যা বলে লাভ নেই। আমি জানি এখানে সকলের একটা করে পার্টনার আছে। সো তোরা যদি আমার শর্ত পূরণ করতে পারিস তাহলে টাকা পাবি, নইলে পাবি না। বলেই খাটে লম্বা হয়ে শুয়ে পড়ল আর যে যার মতো জিশানকে গালি দিয়ে চলে গেল। কারণ কেউ তাদের পার্টনারের সাথে কথা না বলে থাকতে পারবে না। আমি তো এমনি মজা করে মাথা ঘোরার অভিনয় করেছি। আচ্ছা, এই দেখো কান ধরলাম, এবার একটু হাসো। মাইশা গাল ফুলিয়ে এখনো চুপটি করে বসে আছে, তাই জিশান মাইশার গালে 2 হাত রেখে গান গাইতে শুরু করলো। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝাই ভালোবাসি। গানটা শুনেই মাইশা জিশানকে জড়িয়ে ধরে বলল, আর কখনো এমন করো না প্লিজ। তারপর তারাও হারিয়ে গেল তাদের সুখের সাগরে। রাত প্রায় 3:10। নেহা ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের পরিবেশটা দেখছে আর ভাবছে। কখনো ভাবিনি আমি নেহালকে এতটা ভালোবেসে ফেলবো, আর এত সহজেই ওকে নিজের করে পাবো। রাতের এই শান্ত শহরটার মতো আজ নিজের মনটাকেও শান্ত লাগছে। আজ মনে হচ্ছে না চাইতেও আমার উপর আল্লাহ আমাকে সব দিয়েছে। আজ মন চাইছে জোনাকি রাতের প্রকার মতো আমি পুরো শহরটা ঘুরে আসি, আমার সুখটার খবর আকাশে বাতাসে জানিয়ে দিয়ে আসি।
আর বলে আসি ভালোবাসি, আমি নেহালকে খুব ভালোবাসি। হঠাৎ পিছন থেকে কেউ জড়িয়ে ধরে চুলের মাঝে মুখ ডুবিয়ে গান গাইতে শুরু করলো। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, আর দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। জেনেও তোমার আঁখি চুপ করে থাকে, রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে। গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে, ও তোমাকে। গান শেষ করে আমার চুলগুলো ঘাড় থেকে সরিয়ে ঘাড়ে একটা চুমু দিয়ে বলল, এই ড্রেস পরে কি আমাকে মারতে চাও নেহা? ঘুম ভেঙে যাওয়ায় নেহালের টি শার্ট পরে বাইরে চলে আসছি। তোমাকে না শার্টে খুব হট লাগছে। কথাটা বলতেই আমি পিছন দিকে ঘুরে ওর চোখে হাত দিয়ে বললাম, একটা মেয়েকে এইভাবে দেখতে লজ্জা করে না? ছি, কি বেহায়া। চোখ থেকে হাতটা সরিয়ে নিয়ে নেহাল বলল, ওই অন্য মেয়েকে দেখি না, ওকে নিজের বিয়ে করা বউকে দেখছি, আর সারা জীবন দেখব, যেভাবে খুশি সেভাবে দেখব। বলেই কোলে তুলে রুমে নিয়ে গেল, জড়িয়ে ধরে ঠোঁটে হালকা করে কিস করে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখি নেহাল আমার দিকে তাকিয়ে আছে। কি দেখিস? কোনো কথা না বলে আমার কপালে একটা কিস করে বলল, আজ থেকে আর তুই বা ভাইয়া কোনোটাই বলবে না, ওকে? আমার নাম ধরে তুমি করে বলবে। এবার বলো কি বলছিল? বললাম, কি দেখো এমন ভাবে? কিছু না, আমার বউটাকে দেখছিলাম। আমার বউটা যে এত কিউট, সারাদিন শুধু ভালোবাসতে ইচ্ছা করে, সারাদিন সামনে বসে দেখতে ইচ্ছা করে। ভালোবাসি গো প্রিয়তমা, খুব ভালোবাসি। যে ভালোবাসা ফুরানো নয়। ছোট বাচ্চা যেমন হওয়ার পর থেকে বড় হতে শুরু করে, সেইভাবে আমার ভালোবাসাও বাড়তে শুরু করেছে। জানো, যখন কোনো ছেলে তোমার দিকে তাকিয়ে থাকে তখন মনে হয় তোমার গলা টিপে মেরে ফেলি। বারবার মনে হয় এত সুন্দরী হবার কি দরকার ছিল তোমার, বলো তো? দুজনে ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে এলাম। টেবিলে আম্মু, কাকু, আব্বু সকলেই ছিল। আমি খাচ্ছিলাম, তখনই সকলের মাঝে নেহাল ভাইয়া বলল, একা একাই খাচ্ছ কেন? আমাকেও খাইয়ে দাও। ওর কথায় আমার মনে হচ্ছিল মাটির নিচে চলে যায়। একটা মানুষ কি করে এত বেহায়া হতে পারে? উফ। ওর কথায় কান্না দিয়ে আমি চুপচাপ খাচ্ছিলাম। আবার খাবারের মুখ দিতে যাবো, তখনই আমার হাতের খাবারটা খেয়ে নিল আর আমার আম্মুকে বলল, আচ্ছা আম্মু, তোমার মেয়েকে একটু শেখাতে পারো নি কীভাবে স্বামীর সেবা করতে হয়, স্বামীর কথা শুনে চলতে হয়, স্বামীর জন্য রান্না করতে হয়? পড়াশোনা না শিখিয়ে একটু এইগুলো শেখাতে পারতে, তাহলে আজ আমাকে ভালোবাসার অভাবে মন খারাপ করে থাকতে হতো না। ওর কথায় আর কোনো কথা না বলে খেয়ে চলে আসলাম। অসভ্য ছেলে একটা, কাকে কি বলছে এসব? কি গো, না খেয়ে চলে আসলে কেন? কোনো কথা বললাম না। আমার হাতের খাবারের প্লেটটা দিয়ে আমাকে দাঁড় করিয়ে নিজে খাটে বসে আমাকে ওর কোলে বসিয়ে দিয়ে বলল, এবার খাও আর আমাকেও খাইয়ে দাও। আর যদি আমার কথা না শোনো তাহলে খুব খারাপ হয়ে যাবে, বলে দিলাম। বলে আমার পেটে হাত খামচে ধরলো। আমিও দমে গেলাম তার এমন কাজে। চুপচাপ ওকে খাইয়ে দিচ্ছি আর নিজেও খাচ্ছি। প্লেটটা রেখে রুমের থেকে চলে আসছিলাম। পিছন থেকে নেহাল হাত ধরে কোলে তুলে নিয়ে খাটে শুয়ে দিয়ে আমাকে জড়িয়ে ধরে আমার ঘাড়ে মুখ ডুবিয়ে বলল, কোথায় যাচ্ছ এখন? চুপচাপ শুয়ে থাকো। কাল সারা রাত ঘুমাতে পারিনি বউ, এখন একটু ঘুম পাড়িয়ে দাও। আজই তো তুই ঘুমালে ঘুমানা, আমাকে আটকে রাখছিস কেন? গরু ছাড় বলছি, ছাড়। বলেই নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিলাম। ইস বউ, আবার তুমি তুই তোকারি করছো। তোমাকে না মানা করেছি তুই করে বলবে না, তুমি করে বলবে? ভালোবাসি বউ, খুব ভালোবাসি, কেন বোঝো না বলো তো? তুই করে বললে কষ্ট লাগে তো। বলে আমার সারা মুখে ঠোঁটে হাজার বার কিস করতে শুরু করে দিল। ওর প্রতিটা স্পর্শে যেন আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমার নিজেরও ওর পাশে থাকতে খুব ভালো লাগে, কিন্তু কোথাও একটা চাপা অভিমান কাজ করছে। চোখ
যে কারণে ওর ভালোবাসাতে নিজের ভালোবাসা যোগ করতে পারছিলাম না। এইভাবে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারি না। ঘুম থেকে উঠে দেখি নেহাল রেডি হচ্ছে, আর আমাকে তাকাতে দেখেই আমার দিকে তাকিয়ে একটা ভুবন ভোলানো হাসি দিয়ে আমার কাছে এসে কপালে একটা কিস করে কোলে তুলে নিল। ওয়াশরুমে নামিয়ে দিয়ে নিজের হাতে আমাকে ফ্রেশ করিয়ে দিয়ে আবার কোলে তুলে নিয়ে রুমে চলে আসলো। মনে হচ্ছিল আমি 2 বছরের একটা বাচ্চা মেয়ে, কোনো কাজই যেন নিজে করতে পারি না, অন্যরা করে দেয়। আচ্ছা নেহাল, আমি কি হাঁটতে পারি না যে এইভাবে কোলে নিয়ে বেরোচ্ছ? হাঁটতে পারবে না তো কেন? 1000 বার হাঁটতে পারো, কিন্তু কি করব বলো? কি আমার এই মিষ্টি বউটাকে যে সারাদিন আমার কোলে বসিয়ে রেখে আদর করতে ইচ্ছা করে? লুচ্চা কোথাকার, সর তো, বাইরে যাব। আমার হাত ধরে আবার বসিয়ে ঠোঁটে হালকা করে কিস দিয়ে আমার হাতে একটা বোরখা দিয়ে বলল, বাড়িতে কেউ নেই, সকলেই জিশানদের বাসাতে গেছে। আজ ওদের বউ ভাত, সাথে আমাদেরও, তাই কোথাও যেতে হবে না। চুপচাপ বোরখাটা পরে রেডি হয়ে নাও। এক বস্তা অভিমান নিয়ে বললাম, আজ আমাদেরও তো বউ ভাত, মাইশা আপু বউ সেজে থাকবে আর আমি এই বোরখা পরে যাব? নেহাল ভাইয়া মুচকি হেসে আমার কোমরটা জড়িয়ে ধরে বলল, জানো নেহা, একটা মেয়ের বিয়ের আগে তার বাবা মার কাছে আমানত হিসাবে থাকে, আর যখন মেয়েটার বিয়ে হয়ে যায় তখন মেয়েটা তার স্বামীর সম্পদ হয়ে যায়। আর কোনো মানুষ চায় না তার সম্পদের ওপর কেউ নজর দিক। আমিও চাই না আমার বউকে সেজেগুজে শুধু আমি দেখব, বাইরের কেউ না। আমার ভালোবাসার চাদরে সব সময় জড়িয়ে আগলে লুকিয়ে রেখে দেব। পারবে না তোমার এই স্বামীর চাওয়াটা পূরণ করতে? কোনো কিছু না ভেবেই নেহালকে জড়িয়ে ধরে ওর বুকের পাশে একটা ডিপলি কিস করে। বুকের পাশে নিজের হাত রাখলাম। পারবো, সারা জীবন তোমার বুকের বাপাসের পাঁজরের একটা হাড় হয়ে থাকতে চাই। আমার হাতটা নিজের হাতের মাঝে নিয়ে একটা ভালোবাসার পরশ দিয়ে বলল, সারা জীবন আমার বুকের মাঝে আগলে রাখবো। ভালো লাগে বলে ভালোবাসিনি, ভালোবেসেছি বলে ভালোবাসি, শুধু তোমায় আর তোমায়। বোরখা পরে রেডি হয়ে জিশান ভাইয়াদের বাসাতে গেলাম। গিয়ে আমি তো পুরোই অবাক। মাইশা আপুকেও বোরখা পরানো হয়েছে, সেটা দেখে আমি নিহাল ভাইয়ার দিকে তাকালাম। মুচকি হাসি দিয়ে বলল, আমার পাগলিটা কষ্ট পাবে এমন কোনো কাজই আমি করব না, বুঝতে পারলে? বলেই আমার হাত ধরে স্টেজে নিয়ে গিয়ে জিশান ভাইয়াদের পাশে বসালো আর নিজেও বসলো। খুব মজার মধ্য দিয়ে বউ ভাতের দিনটাও কেটে গেল। আজ আমাদের বাড়িতে যেতে দিল না কেউ। জিশান ভাইয়াদের বাড়িতে ফুলসজ্জার ব্যবস্থা করেছে সকলে। একটু আগেই পার্লারের কিছু মেয়ে এসে আমাকে আকাশি রঙের একটা লেহেঙ্গা পরিয়ে ফুল দিয়ে সাজানো খাটে ঘোমটা দিয়ে বসিয়ে রেখে গেল। নিজেকে কেমন যেন সত্যি বউ বউ বলে মনে হচ্ছে। নিজের মাঝে একটা খুশি খুশি কাজ করছে। কলেজ খুললেই বন্ধুদের বলতে পারবো লকডাউনের মাঝে আমার বিয়ে হয়ে গেছে। আমার কি সুন্দর কপাল। বন্ধুদের আর টাকা খরচ করে খাওয়াতে হলো না। ভাবতেই কেমন যেন আরো বেশি খুশি খুশি লাগছে। হঠাৎ দরজা খোলার শব্দে দরজার দিকে তাকালাম। তাকিয়ে যেন চোখ সরাতেই পারছি না। এক সুদর্শন পুরুষ আমার দিকে এগিয়ে আসছে। আজ যেন বেহায়া, চোখটাকে আর সরাতেই পারছি না। আমি যে এতটা বেহায়া আজ নিহালকে এইভাবে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না। কি গো, কি দেখছো এমন করে? এইভাবে যদি তাকিয়ে থাকো তাহলে তো আমার নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে যাবে গো বউ। নেহালের কথায় লজ্জায় চোখটা অন্যদিকে নিলাম। আজ সত্যি নেহালকে অনেক সুন্দর লাগছে। নীল রঙের পাঞ্জাবি, তার উপরে কালো রঙের কোট, মুখে খোঁচা খোঁচা দাড়ি, এটাই যেন একদম পারফেক্ট। আমার ভাবনার মাঝে নেহাল ভাইয়া আমার কোলে মাথা রেখে বলল, একটু চুল টেনে দিবে? আমি বাধ্য মেয়ের মতো ওর চুলে হাত দিলাম। একটু পরে হঠাৎ করে আমার কোলে মাথা রাখা অবস্থায় আমার পেটের মাঝ বরাবর একটা ডিপলি কিস করলো। আচমকাই এমন হাওয়াতে আমি ওর চুলগুলো খামচে ধরি। ও আমার পেটে আরো 2-1টা চুমু দিয়ে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আমার বুকে মাথা রেখে বলতে শুরু করলো, জানো নেহা, কত রাত না ঘুমিয়ে কাটিয়েছি আমি। ঘুমাতে পারতাম না আমি। সবসময় তোমার ওই বুকে মাথা রেখে তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে ইচ্ছা করতো। সব সময় ভয় হতো যদি তোমাকে হারিয়ে ফেলি তাহলে আমার কি হবে বলো? বাঁচতাম না তোমাকে ছাড়া। জানো, সেদিন খুব বেশি তোমার কাছে যেতে ইচ্ছা করতো যেদিন রাতে তোমার খাবারের মাঝে ঘুমের ওষুধ মিশিয়ে দিতাম আর রাতে তোমার রুমে গিয়ে তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়তাম, আর তুমি ঘুম থেকে জেগে ওঠার আগেই আমার রুমে চলে আসতাম। জানো তো, সত্যি
এতগুলো বছর খুব কষ্ট হতো তোমাকে ছাড়া থাকতে। আমি ওর কথায় খুব অবাক হলাম। এতগুলো বছর এইভাবে দিন রাত কাটাতো, বুঝতে পারছিলাম। ও আমার বুকে মুখ লুকিয়ে কান্না করছে, তাই 2 হাত দিয়ে ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। আস্তে করে আমার গলাতে চুমু দিয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলল, আমার একটা তোমার মতো টুকটুকে মেয়ে চাই, দেবে? লজ্জায় আমি ওর বুকে মুখ লুকালাম। ভালোবাসার মানুষটার প্রতিটা স্পর্শে যে জাদু আছে, এটা আজ সত্যি মনে হচ্ছে। আজ যেন ওর মায়ায় জড়ানো সাগরের এর মাঝেই থাকতে ইচ্ছে করছে, ওর প্রতিটা স্পর্শের উত্তর দিতে ইচ্ছে করছে। সকালে ঘুম থেকে উঠে নিজেকে নেহালের বাহু ধরে পেলাম। হালকা করে চুলগুলোতে হাত দিয়ে নাড়া দিলাম, এতে যেন ও আমাকে শক্ত করে জড়িয়ে নিল নিজের মাঝে। অনেক চেষ্টা করেও যখন নিজেকে ওর থেকে ছাড়াতে পারলাম না, তখন ওকে ডাকলাম, নেহাল, এই নেহাল, নেহাল ছাড়ো, অনেক বেলা হয়ে গেছে। বাইরে সকলে কি ভাবছে বলো তো? নেহা, আর একটু ঘুমাতে দাও তো। এমন করো না, তুমি জানো না কতগুলো দিন পর আজ আমি এত শান্তি মতো ঘুমাচ্ছি। আমার শরীরের গন্ধ জানে আমার ঘুমের ওষুধ, তাই চুপচাপ শুয়ে থাকো, আর নয়তো আমাকে আদর করো। বলেই আমাকে আরো এক দফা কাছে টেনে নিল। এইবার যেন আমার দম নিতে কষ্ট হচ্ছিল। এটাকে কি ভালোবাসা বলে, নাকি ভালোবাসা নামক অত্যাচার বলে বুঝতে পারছিলাম না।